তোমার মতো একটা বাচ্চা ছেলে আমার বর ভাবতেই বিরক্ত লাগছে। তুমি এক্ষুনি এই ঘর থেকে বের হয়ে যাও, নইলে এক থাপ্পড়ে তোমার গাল লাল করে দেব। সবার কাছে শুনেছি বউরা বরদেরকে চুমু খেয়ে গাল লাল করে দেয়। আর তুমি আমাকে থাপ্পড় মারতে চাও? তো কি করব? কোলে বসিয়ে আদর করব? তোমাকে কখনোই আমি আমার বর হিসেবে মানব না। সেটা সময় বলে দেবে যে তুমি আমাকে জড়িয়ে ধরে চুমু থাকে নাকি অন্য কিছু করবে। তোমার এসব অসভ্য মার্কা কথা আমি একদমই শুনতে চাই না। এক্ষুনি বের হয়ে যাও এই ঘর থেকে। মিসেস অহংকারী সিনিয়র ম্যাডাম, ঘরটা আমার। সো তোমাকে আমারই ঘর থেকে বের হয়ে যেতে বলার কোনো অধিকার নেই। ঠিক আছে, তাহলে তোমার ঘর নিয়ে থাকো, আমি চললাম। নদী ঘর থেকে বের হয়ে যেতে নিলে আয়ন তার হাত ধরে এক হ্যাঁচকা টানে একদম নিজের বুকের কাছাকাছি নিয়ে আসে। আয়ন বলে, অতি অহংকার ভালো না। তাছাড়া তুমি এখন ঘর থেকে বের হয়ে সবাই আমাকে সন্দেহ করবে, বলবে নিশ্চয়ই আমি জোর করে তোমাকে কিছু করতে চেয়েছি, তাই তুমি ঘর থেকে বেরিয়ে গেছো। দয়া করে আমাদের দুই পরিবারের সম্মান নষ্ট করো না। আয়নের কথায় নদী কিছুটা চুপসে গেল। আয়ন নদীর হাত থেকে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। ঘরের কোণে চুপ করে রইল নদী। সে যে এখন কি করবে বুঝতে পারছে না। কিছুক্ষণ পর আয়ন ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। তারপর বলল, নদী, এভাবে বসে আছো কেন? আমার যা খুশি আমি করব। তোমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করছি না আয়ান খান। আমি তো ভাবলাম তুমি বুঝি আমার অপেক্ষা করছো যে আমি এসে তোমাকে ড্রেস চেঞ্জ করতে সাহায্য করব। ফালতু কথা বলবে না, নিজের সীমায় থাকো। ভুলে যেও না, আমার বয়স এবং ক্লাস দুটোতেই আমি বড়। এটাই আসল সমস্যা সিনিয়র। তুমি ভুলে যাচ্ছ ইউনিভার্সিটি ক্যাম্পাসে আমরা এখন নেই, আর আমি এখন তোমার স্বামী। স্বামী? এটা একটা জোক। আমরা দুজনেই জানি কেন এই বিয়েটা হয়েছে। বাবারা টাকার জন্য আমাদের সম্পর্ক জুড়ে দিয়েছেন, ভালোবাসার নামগন্ধও নেই। একদম ঠিক, ভালোবাসার নাম গন্ধ নেই, কিন্তু বিয়ে যেহেতু হয়ে গেছে সম্পর্কটা তো একটা আছে। একটা সমঝোতায় আসতে পারি আমরা, এতে আমাদের দুজনেরই সুবিধা। সমঝোতা? তোমার মতো একটা জুনিয়রের সঙ্গে আপোস করার জন্য আমি জন্মাইনি। আমি কালই বাবাকে সব বলবো, আর এই বিয়ে ভেঙে দিব। বিয়ে ভাঙবে? এত সাহস তোমার? সমাজের চোখে তোমার বাবার সম্মান, আমার পরিবারের আশা, এগুলো তোমার অহংকারের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। তুমি খুব ভালো করেই জানো এই বিয়ে সহজে ভাঙা সম্ভব না। একবার ভেবে দেখো এর ফল কি হবে। তুমি ভয় দেখাচ্ছ? না, সত্যটা মনে করিয়ে দিচ্ছি। এখন বিশ্রাম নাও, আমরা দুজনই দুজনকে স্পেস দেব। আপাতত স্বামী স্ত্রীর অভিনয়টা পরিবারের সামনে বজায় রাখতে হবে। এর বাইরে আমাদের ব্যক্তিগত জীবনে তুমি স্বাধীন, আমিও স্বাধীন। আর বিয়ে বিয়ে নাটক, এর সমাধান কি? মাত্র তো বিয়ে হলো, কিছুদিন যেতে দাও। আমরা পরিবারকে বুঝিয়ে দেব না আমরা একসাথে ভালো নেই, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যাবে। মাত্রই বিয়ে হলো, এখনই যদি বিচ্ছেদের কথা বলো তাহলে সবাই তোমাকে ভুলই বসতে। তাহলে এই স্বামী স্ত্রীর নাটক কতদিন চলবে? আপাতত কয়েক মাস, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। ভালো। মনে রেখো, আমার জীবনটা আমার, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আপাতত না হয় নাই থাকলো। গুড নাইট মিসেস খান। আয়ন ঘর থেকে বেরিয়ে গেল। নদীর মুখে ফুটে উঠল এক কঠিন সংকল্প। গল্পটা চলে যায় 1 বছর আগের ঘটনায়। ইউনিভার্সিটির করিডর। আইন বন্ধুদের সাথে কথা বলছে। নদী ও তার দলবল সামনে উপস্থিত হলো। এই তোমরা কারা? মাঝখানে দাঁড়িয়ে জটলা করছো কেন? ক্যাম্পাসের নিয়ম জানো না? সিনিয়র, আমরা নিজেদের মধ্যে কথা বলছিলাম। ও, তোমরা তো বাচ্চা পোলা পান। এত সাহস তোমার যে সিনিয়রদের সাথে উচ্চ গলায় কথা বলো? আমার নাম জানো? জানি, নদী আহমেদ। বাহ, বেশ স্মার্ট তো। শোনো জুনিয়র, আমি এই ক্যাম্পাসের বস। এখানে আমার কথাই শেষ কথা। তুমি কি আমাদের ক্লাবে ঢুকতে চাও? এখনো সিদ্ধান্ত নেইনি। নাও, এটা তোমার ওয়েলকাম ট্রিট। যাও পরিষ্কার করে এসো, আর মনে রেখো তোমার মতো জুনিয়ররা আমার জন্য খেলার পুতুল মাত্র।
তোমাদের মতো ছেলেদের আমি আমার পেছনে 24 ঘন্টাই ঘোরাই। ধন্যবাদ সিনিয়র, আপনার এই ইনফরমেশনে আমার নিশ্চয়ই কোনো উপকার হবে। তবে একটা কথা বলি, সময় সবসময় একরকম থাকে না। জুনিয়ররা যখন সিনিয়র হয় তখন খেলার চিত্রটা পাল্টে যায়। তোমার সাহস দেখে ভালো লাগলো, তবে সাহসটা যেন বেশি দূর না গড়ায়। আর একটা কথা বলি, তুমি যতদিনে সিনিয়র হবে ততদিনে এই ইউনিভার্সিটি থেকে আমার বিদায়ের ঘন্টি বেজে যাবে। নদী চলে গেল, আয়ন শুধু হাসল। গল্প চলে আসে বিয়ে একদিন আগের ঘটনায়। ফাইনাল পরীক্ষার পর রাতের খাবার টেবিলে। নদী, একটা ভালো খবর আছে, আমরা তোমার বিয়ে ঠিক করেছি। কি বলছো বাবা? বিয়ে? আমি এখন ক্যারিয়ার নিয়ে ভাববো, বিয়ে কেন? শান্ত হ মা, পাত্র খুব ভালো। তোর বাবার বন্ধু মিস্টার খান। আয়ান, আমি তোকে চিনি না, চেনা নেই জানা নেই এমন একটা ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। তাছাড়া তোমরা এই সিদ্ধান্ত নিলে আমাকে একবার জিজ্ঞাসাও করলে না। জিজ্ঞাসা করার কিছু নেই, সব ঠিক হয়ে গেছে। এই বিয়েটা আমাদের দুটি পরিবারের ব্যবসা এবং প্রতিপত্তির জন্য খুব জরুরি। বাবা, আমি তোমার ব্যবসার কোনো প্রোডাক্ট নই যে আমাকে নিয়ে ব্যবসায়িক চুক্তি করবে। এটা আমার জীবন, আমি আমার ইচ্ছের বিরুদ্ধে কিছু করব না। বাড়াবাড়ি করো না। তুমি যদি এই বিয়েতে রাজি না হও তাহলে সমাজে আমাদের যে মুখ পুড়বে তার জন্য তুমি দায়ী থাকবে। আমার বছরের পর বছর ধরে জমা করা সম্মান এক মুহূর্তেই ধুলোয় মিশে যাবে। তোমরা আমাকে ব্ল্যাকমেল করছো? মা, ভালো করে ভেবে দেখ, ছেলেটি খুব ভদ্র, আর এর ফলে তোর বাবার যে উপকার হবে সেটা তুমি অস্বীকার করতে পারবে না। আমরা তোমার খারাপ চাই না। ঠিক আছে, আমি রাজি, কিন্তু এর জন্য যদি আমার জীবন নষ্ট হয় তবে তার দায় তোমাদের নিতে হবে। নদীর জেদ পরিবারের চাপে হার মানল। বিয়ের আসর, বর এসে বসলো। নদী বরকে দেখে চমকে উঠল। এ কি, তুমি? কেমন লাগলো সারপ্রাইজটা সিনিয়র? তুমি জানো আমি কে? তুমি কিভাবে? আমি জানি তুমি নদী আহমেদ, আর আমি এটাও ভুলিনি তুমি আমাকে র‍্যাগ দিয়েছিলে। দুনিয়াটা খুব ছোট ম্যাডাম নদী, খুব ছোট। বিয়ের পরের ঝড় সামলানোর জন্য প্রস্তুত থাকো। এটা তোমার প্রতিশোধ? প্রতিশোধ না, সুযোগ। ভাগ্য নিজেই আমাকে এই সুযোগ এনে দিয়েছে। এখন তুমি আমার স্ত্রী হয়ে যাবে। সময় আমাদের অজান্তেই আমাদেরকে কত সারপ্রাইজ দেয়, তাই না? তুমি একটা শয়তান, আমি তোমার জীবনটা নরক বানিয়ে ছাড়বো। সেটা তো সময় বলবে, কিন্তু আপাতত কবুলটা ঠিক মতো বলো। বাবার সম্মান রাখতে হবে তো নাকি? কবুল। বিয়ের পরের দিন দুপুর। অ্যান্ড তার বাবার এক জরুরি ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকার কারণে ফ্ল্যাটে নেই। নদীর ড্রয়িং রুমের বিলাসবহুল সোফায় গা এলিয়ে বসে আছে। তার শরীর এখনো বিয়ের ধকল কাটিয়ে উঠতে পারেনি। আর মন জুড়ে রয়েছে এক চাপা বিরক্তি। তার হাতে ধরা ফোনটি বেজে উঠল। স্ক্রিনে ভেসে ওঠা নাম সাদিয়া দেখে তার ভুরু কুঁচকে গেল। সাদিয়া ছিল ইউনিভার্সিটিতে তার প্রধান প্রতিদ্বন্দ্বী, শুধু রেজাল্ট বা সৌন্দর্যে নয় বরং কৃতিত্ব ফলানোর ক্ষেত্রেও। নদী সাদিয়াকে দেখলেই এড়িয়ে চলত। হ্যালো? ফোনের ওপাশ থেকে চড়া বিজোরে হাসি হেসে, ফোনটা তাহলে ধরলি? ভাবতে পারিনি তুমি আমার ফোন ধরবে। কেন ফোন করেছো বলো, আমার মুড ঠিক নেই। কেমন কেটেছে তোমার সুইট বাসর? নাকি বাসর রাতটা তোমাদের দুজনের মুখ দেখাদেখি না করেই কেটেছে? তোমার সঙ্গে আমার বাসর রাত নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন মনে করছি না সাদিয়া। কেন ফোন করেছো সেটা সরাসরি বলো। তোমার অপ্রয়োজনীয় ঠাট্টা শোনার মতো সময় আমার নেই। তার্জিনার হাসি আরো বিকট হলো। আহা, এখনো সেই সিনিয়রগিরি অহংকার। কিন্তু আমি তো শুনলাম তুমি নাকি এখনো একটা জুনিয়রের বউ। তোমার সেই জাদুঘরী রূপ আর কারিনারের সম্পর্ক কি? মিস্টার আয়ান খানের রান্নাঘর আর বেডরুম, চার দেওয়ালে আটকে পড়েছ? আমার জীবন নিয়ে তোমার এত আগ্রহ কেন? হ্যাঁ, আমি বিয়ে করেছি, আয়ান খান আমার স্বামী, সে আমার জুনিয়র ছিল, তাতে তোমার কি আসে যায়? আমি তাকে তুচ্ছ করতাম, আর এখন সে আমার স্বামী, এতে তোমার কোথায় সমস্যা হচ্ছে বুঝতে পারছি না তো। সে তুমি বুঝতে পারবেও না নদী।
তুমি পড়াশোনা ভালো হলেও বুদ্ধিতে এখনো বাচ্চা মেয়ে। বাজে বকা বন্ধ করো। আরে আরে, এত রাগ করছো কেন? এই প্রথম দেখলাম তোমার মতো অহংকারী মেয়ে পরিবারের চাপে মাথা নত করেছে। আমি তো সব সময় ভাবতাম তুমি যে কোনো ছেলের জীবনে নরক বানিয়ে দিবে, আর এখন তুমি নিজেই একটা নির্দিষ্ট বন্দি, অদৃশ্য নরকে বন্দি। তোমার বাবা মাকে প্রতিটি পদক্ষেপ বাঁচাতে তোমার এই ত্যাগ, সত্যি বলতে এটা দেখে আমি খুব শান্তি পাচ্ছি। ভুল করছো সাদিয়া, আমি নত হইনি, আমি পরিস্থিতি সামলে নিয়েছি। আর তোমার তো আমার স্বামীর পরিচয় সম্পর্কে না জানার কথা নয়। সে এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়িক পরিবারের ছেলে। তোমার পরিবার যাদের কাছে কাজ ভিক্ষা চাইতো, আমি এখন সেই পরিবারের একমাত্র ছেলের বউ। তুমি ভুল করেছো নদী। আমি তোমার এই বিয়ের পিছনে আসল কারণ জানি। তোমার বাবা মায়ের ব্যবসা বিরাট লস হয়ে গিয়েছে, আর আয়ানের বাবার সাথে সমঝোতা করে আয়ানের সাথে গাঁটজোড়া বাঁধছে তারা। তোমাকে পণ্য হিসেবে ব্যবহার করেছে। তোমার এই কথাকথিত স্বামীর চোখে তোমার জন্য কোনো ভালোবাসা নেই, আছে শুধু জেদ আর প্রতিশোধ। সে তো তোমার সেই জুনিয়র যাকে তুমি সবার সামনে অপমান করেছিলে। সাদিয়ার কথাগুলো নদীর সবচেয়ে দুর্বল স্থানে আঘাত হানল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। চুপ করো, তুমি বানিয়ে বলছো। বানিয়ে বলেছিলে? তাহলে কেন এই বিয়েতে আয়ান এত আগ্রহী ছিল তোমার অহংকার ভেঙে দেওয়ার জন্য? সুযোগ সে সহজে ছাড়বে কেন? এখন বলো, তোমার সেই সিনিয়র সুলভ আচরণ তোমার শ্বশুর শাশুড়ির সামনে দেখাতে পারছো তো কি? তারা যদি জানে তোমাদের একমাত্র ছেলের বউ যে কিনা নদী আহমেদ, সে কিনা সৌন্দর্যের পেছনে আসক্ত কতটা উগ্র। নদী দ্রুত উঠে দাঁড়ালো, তার চোখ রাগে জ্বলছে। তুমি আমার জীবন নিয়ে খেলা করার চেষ্টা করলে। আমি তোমার জীবনের সব রং মুছে দিব। এই শহর খুব ছোট সাদিয়া, তোমার ক্যারিয়ার, তোমার সম্মান সব আমি তুড়ি মেরে শেষ করে দিতে পারি। তাই নিজের সীমানায় থাকো, আর মোটেও কোনো গুজব ছড়ানোর চেষ্টা করো না। তুমি আমাকে ভালোভাবে চেনো, এখন থেকে দূরে থাকো। নদী প্রচণ্ড ক্ষোভে ফোনটা সোফায় ছুঁড়ে মারল। তার হৃৎপিণ্ড দ্রুত লাফাচ্ছে। সাদিয়ার কথাগুলো নদীর মাথা ঘোরাতে লাগলো। সে বুঝতে পারল তার এই বিয়ে আর অহংকার এখন বাইরের মানুষের কাছে আলোচনার খোরাক। এই অপমান সহ্য করার চেয়ে বরং আইনের উপর আরও বেশি কৃতিত্ব ফলানো সহজ। এই মানসিক চাপ নদীর ভেতরে এক কঠিন সিদ্ধান্ত নিল। সে আইনকে নিজের দুর্বলতা বুঝতে দিবে না। সে তার বিধ্বংসী রূপকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করবে। আইনকে সে প্রমাণ দেবে আইন তা স্বামী হলেও সে তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। বিয়ের কয়েকদিন পর আয়নের প্রত্যেক বাড়ি সকালে ব্রেকফাস্ট টেবিলে আয়ন, নদী, আয়নের বাবা মা উপস্থিত। নদীর মেজাজ এমনিতে খারাপ, কারণ সে তার পছন্দের কফি পাউডার খুঁজে পায়নি। সে টেবিলে মাঝখানে রাখা স্যান্ডউইচ প্লেটটা বিরক্তি নিয়ে সরিয়ে দিল। এই স্যান্ডউইচগুলো কে বানিয়েছে? এর থেকে বাসি বাসি গন্ধ আসছে। আমার তো মনে হয় কালকের তৈরি। মা, নদী এগুলো তো এখনই তৈরি করা হলো। আমি নিজে দাঁড়িয়ে থেকে বানিয়েছি। তোমার হয়তো পছন্দ হচ্ছে না, কি নেবে বলো? ডিম টোস্ট করে দিই? ডিম টোস্ট থাক, প্রয়োজন নেই। আমার খাবার আমি নিজেই তৈরি করে নিতে পারবো। আর শুনুন, আমি সাধারণত সকালে কফি ছাড়া কিছুই খাই না, কিন্তু এই বাড়িতে ভালো কোনো ইনস্ট্যান্ট কফি নেই। এটা খুব অদ্ভুত। মা, ইনস্ট্যান্ট কফি তো ফ্রিজেই আছে, তুমি হয়তো খুঁজে পাওনি। আয়নাকে জিজ্ঞেস করো। আর যদি তোমার পছন্দ না হয়, তাহলে আমরা বরং তোমার জন্য বাইরে থেকে ভালো ব্র্যান্ডের কফি পাউডার নিয়ে আসি। আনিয়ে নেবেন? এই বাড়ির কি এতটুকু ব্যবস্থা নেই যে ভালো মানের কফি কিনে স্টক রাখবে? আমার স্ট্যান্ডার্ড বলে একটা কথা আছে। আমি অনেক বুঝে শুনে নিজের খাওয়া সহ বাকি সব মেনটেন করি। নদী, তুমি কি বলছো? সুলেখা নিজে কষ্ট করে সব কিছু তৈরি করছে, তুমি এভাবে বলতে পারো না। আঙ্কেল, আমি সত্যিটা বলেছি। এইসব খাবার আর ব্যবস্থা আমার সঙ্গে যায় না। আমি ইউনিভার্সিটিতে থাকাকালীন যে ক্যান্টিনে খেতাম তার মান এর চেয়ে ভালো ছিল। আর আমি মিথ্যা কথা বলতে শিখিনি। নদী, তুমি আমার ছেলেকে, আমার পরিবারকে অপমান করছো। আমি এত কষ্ট করে কষ্ট করে কি করেছেন?
আমার জন্য দয়া দেখাচ্ছেন? আমার কোনো দয়ার প্রয়োজন নেই। আপনি হয়তো জানেন না, আমি আমার লাইফে এইসব ছোটোখাটো বিষয় নিয়ে কখনো কম্প্রোমাইজ করিনি। আমি কেন করব? নদী, যথেষ্ট হয়েছে। তুমি এখনই মায়ের কাছে ক্ষমা চাও। ক্ষমা? আমি কেন ক্ষমা চাইবো? আমি সত্যি কথা বলেছি বলে তুমি আমাকে আদেশ করছো কেন? ভুলে যেও না, আমি তোমার সিনিয়র ছিলাম। তোমার বাবা মায়ের সামনে তুমি আমার সঙ্গে এমন আচরণ করতে পারো না। তোমার সিনিয়রগিরি তোমার ইউনিভার্সিটির জন্য ছিল নদী। এইটা আমাদের সংসার, আর এখানে কেউ কাউকে অপমান করতে পারে না। মায়ের কষ্ট হচ্ছে, তুমি দেখছো না? কষ্ট? অভিনয় করছেন। আর তুমি তুমি তোমার মায়ের পক্ষ নিচ্ছ, কারণ তুমি মাম্মাস বয়। তোমার এইসব আচরণ আমার অসহ্য লাগছে। তুমি আমাকে ক্ষমা চাইতে বলতে পারো না। থাক বাবা, নদী হয়তো একটু রেগে আছে, ওকে ক্ষমা চাইতে হবে না। নদীর দিকে তাকিয়ে আয়নের মা বলে, ঠিক আছে মা, তোমার জন্য আমরা সব নতুন ব্যবস্থা করব, কিন্তু তুমি এমনভাবে কথা বলো না, এতে পরিবারের শান্তি নষ্ট হচ্ছে। ধন্যবাদ, সেটাই করা উচিত। কথাটা বলে নদী টেবিল থেকে উঠে দাঁড়ায় আর আয়নের দিকে তাকিয়ে বলে, আর আয়ান, তুমি আমার সঙ্গে বাইরে এসো, তোমার সঙ্গে কিছু কথা আছে। নদী দম্ভ নিয়ে ডাইনিং টেবিল ছেড়ে চলে গেল। আয়নের মা চোখের জল নিয়ে বসে রইলেন। আয়ন বাবার দিকে অসহায়ভাবে তাকিয়ে তারপর নদীর পিছু নিল। বের এক সপ্তাহ পর রাতে বেডরুম। নদী নিজের বই নিয়ে সোফায় বসে আছে। আয়ন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বলে, তুমি সোফায় বসে আছো কেন? বিছানায় গিয়ে বসো। আমার যেখানে খুশি আমি সেখানে থাকবো, তোমার নির্দেশ মানতে আমি বাধ্য নই। আমি তোমাকে আগেই বলেছি আমি তোমার সঙ্গে একই বিছানায় শোবো না। নাটক বন্ধ করো। বাড়ির লোকেরা দেখলে কি ভাববে? আমরা এখন স্বামী স্ত্রী, অভিনয়টা পারফেক্ট হতে হবে। আমি তোমার জন্য অভিনয় করতে পারবো না। আমি একটা কথাও বলিনি এই সম্পর্ক নিয়ে। তুমি শুধু আমাকে তোমার প্রতিশোধের জন্য ব্যবহার করেছো। প্রতিশোধ? প্রতিশোধ নেওয়ার ইচ্ছে থাকলে তোমাকে আমি অনেক কিছুতেই জোর করতে পারতাম, সেই বৈধতাও আমার আছে, ভুলে যেও না। কিন্তু আমি সেসব কিছু চাই না। অস্বাভাবিকভাবে শুরু হওয়া একটা সম্পর্কে স্বাভাবিকভাবে সমাপ্তি হোক, আমি এটাই চাই। ততদিন অবধি সকলেও সামনে স্বাভাবিক আচরণ করো। বাইরে যখন বেরোবো তখন আমার হাত ধরে হাঁটতে হবে, হাসি মুখে আমার পরিবারের সঙ্গে মিশতে হবে। না হলে আমি কিন্তু তোমার অহংকার মাটির সাথে মিশিয়ে দিতে দুইবার ভাববো না। তুমি আমাকে ব্ল্যাকমেল করছো। একে ব্ল্যাকমেল বলো না নদী, একে পারস্পরিক বোঝাপড়া বলো। তুমি আমার বউ, অভিনয় করো, আমিও তোমার স্বামী, অভিনয় করব। আমরা একে অপরের জীবনে নাক গলাবো না, কারো কোনো কাজে বাধা হয়ে দাঁড়াবো না। রাজি? ঘৃণা করি তোমাকে। আমি জানি, কিন্তু চুক্তিতে রাজি আছো কিনা বলো। রাজি, কিন্তু মনে রেখো, তুমি সীমা অতিক্রম করলে আমি তোমাকে ছাড়বো না। আশা করি তার প্রয়োজন পড়বে না। আয়ন রাতে নদীর ল্যাপটপ দেখতে পেল, যেটা সে ভুল করে লগ ইন করা অবস্থায় রেখে গেছে। সেখানে একটা ছদ্মনামের অ্যাকাউন্ট, যার পোস্টগুলো খুবই আপত্তিকর এবং কিছু বিতর্কিত রাজনৈতিক বিষয় নিয়ে লেখা। এটা কি নদী? নীলুফার বেগমকে? আর এই পোস্টগুলো কিসের? তুমি আমার ব্যক্তিগত জিনিসে হাত দিয়েছো কোন অধিকারে? অধিকার আছে, যেহেতু তুমি আমার স্ত্রী, আমরা একই ঘরে থাকছি, তাই তোমার গোপন কোনো দিক থাকলে তা জানার অধিকার আমার আছে। এই অ্যাকাউন্টটা তোমার ছদ্মনাম, তাই না? তাতে তোমার কি? এটা আমার ব্যক্তিগত বিষয়। ব্যক্তিগত বিষয়? তুমি সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিয়ে আপত্তিকর মন্তব্য করছো। কিছু পোস্টে তো মনে হচ্ছে তুমি কিছু বড় ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছ। আমাকে সত্যি করে বলো, তুমি কোনো ঝামেলায় পড়েছো? আমি কোনো ঝামেলায় পড়িনি, কিন্তু তুমি আমাকে জেরা করছো কেন সেটাই তো বুঝতে পারছি না। আমি জেরা করছি না, শুধু জানতে চাইছি তোমাকে কেন বারবার মনে করিয়ে দিতে হয় যে তুমি আমার বিয়ে করা বউ। এটাই আমি বুঝতে পারছি না। তুমি আমার নামের বউ হও বা সামাজিক তাই হও, তোমার কোনো সমস্যা হলে তোমার সাথে সাথে
আমি এবং আমার পরিবারও বিপদে পড়বে। স্পষ্ট করে বলো, তুমি এই নীলুফার বেগম হয়ে কি করছো? আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না, আর তোমাকেও জড়াতে চাই না। আমার থেকে দূরে থাকো। আমাকে জোর করতে বাধ্য করো না, সত্যি করে বলো কি হয়েছে। তুমি কি জানতে চাও? হ্যাঁ চাই, দয়া করে সব খুলে বলো। ঠিক আছে, বলছি। আমি বিশ্ববিদ্যালয়ে কিছু অনিয়ম নিয়ে গবেষণা করছিলাম, কিন্তু এটা খুবই গোপন ছিল। আমি এমন কিছু বিষয় জেনেছি যা আমি কাউকে বলতে পারবো না। এখানে বিশ্বাস অনেক বড় বিষয়। কে বন্ধু কে শত্রু আমি নিজেই বুঝতে পারছি না। বিশ্বাস তো আমাদের মাঝে তৈরি হয়নি নদী, কিন্তু তুমি আমাকে বিশ্বাস করতে পারো। জীবনসঙ্গী হিসেবে না হোক, অন্তত তোমার বন্ধু তো আমাকে ভাবতেই পারো। শুধু সব খুলে বলো আমাকে। আমার কাছে কিছু প্রমাণ আছে। সে আমাদের ভার্সিটিতে খুবই গোপনে নেশাদ্রব্য ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। ছাত্রছাত্রীরা নিজেদের অজান্তেই নেশাদ্রব্যে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। ভয়ঙ্কর বিষয়, আমার চোখে তো কখনো এমন কিছু পড়েনি। সেটা তোমার বিষয়, কিন্তু আমার চোখে পড়েছে, তাই আমি এটা নিয়ে ধীরে ধীরে এগোনোর চেষ্টা করছি। কিন্তু এতে তো তুমি বিপদে পড়তে পারো। তবুও আমার কাছে পেছানোর উপায় নেই। তুমি তো পুলিশের হেল্প নিতে পারো। তোমার কাছে যা আছে সব পুলিশের হাতে তুলে দাও, বাকিটা তারা ইনভেস্টিগেশন করে বের করে দেবে। তুমি যত সহজে কথাটা বলে ফেললে, বিষয়টা তত সহজ নয়। পুলিশে জানলে ওরা টাকা খাইয়ে পুলিশের মুখ বন্ধ করে দেবে। এরপর হয়তো ওরাও কিছুদিন চুপ থাকবে, তারপর ওরা আবার শুরু করবে। আর পুলিশকে জানালে ওরাও জেনে যাবে কে পুলিশকে ইনফরমেশন দিয়েছে। তখন কি ওরা আমাকে ছেড়ে দেবে? আয়ন কিছু বলতে পারলো না, কারণ নদীর কথাই যুক্তি আছে। তাহলে কি করতে চাও? এখনো ঠিক করিনি, দেখা যাক কতদূর কি করতে পারি। আমার হেল্প লাগলে জানিও। আয়নের কথাই নদী কিছু বলল না। আয়ন মনে মনে কিছু ভাবলো, তারপর রুম থেকে বেরিয়ে গেল। নদীর গোপন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের কথা জানার পর আয়ন স্থির হতে পারছিল না। সে তার পুরনো বন্ধু শুভর সঙ্গে দেখা করার জন্য একটি নিরিবিলি ক্যাফেতে গেল। শুভ বর্তমানে একজন অনুসন্ধানী সাংবাদিক হিসাবে বেশ পরিচিত। চায়ে চুমুক দিতে দিতে, কিরে এখন আমার কাছে এলি কেন? নতুন বিয়ের পর বউকে নিয়ে তো ব্যস্ত থাকার কথা। বউ আর বন্ধু দুটোই আমি মেনটেন করতে পারি। মাল্টিটাস্কার বলে কথা। শুভ, তোর কি 3 বছর আগে ভার্সিটিতে যে ম্যাসাকার হয়েছিল সেটার কথা মনে আছে? আরে কি বলিস, থাকবে না কেন? ওই একটা ঘটনা আমার জীবনের মোড়ই ঘুরিয়ে দিয়েছিল। কলেজ ক্যাম্পাসের একটি সায়েন্স প্রজেক্ট থিওরি চুরি হয়ে গিয়েছে। এই প্রজেক্টটা অনেকগুলো স্টুডেন্টের পরিশ্রমের ফল ছিল। এটা নিয়ে ছাত্রদের মধ্যে বিশৃঙ্খলা হয়। কলেজ কর্তৃপক্ষ শিক্ষকদের ভুল আছে যেন চুরির দায় ছাত্রদের উপর দিয়ে কিছু অসাধু শিক্ষককে বাঁচানোর চেষ্টা করছিল। শুভ শোন, ডিপার্টমেন্ট হেড এই ফাইলটা গায়েব করতে চাইছেন। আমাদের প্রজেক্টটা চুরি হয়েছে, আর স্যার বলছেন এটা আমাদেরই ভুল। আমি জানতাম ওই হেড অফ ডিপার্টমেন্ট তো বরাবরই দুর্নীতিবাজ, কিন্তু আমরা কি করব? আমাদের হাতে কোনো প্রমাণ নেই। প্রমাণ আছে, এই দেখ, আমি লুকিয়ে এই চুরির চ্যাটগুলোর ছবি তুলেছি। কিন্তু কেউ আমাদের কথা বিশ্বাস করবে না। সবাই ভাববে আমরা জুনিয়ররা শুধু ঝামেলা করছি। না, আমরা চুপ থাকবো না। প্রমাণ যখন আছে তখন ভয় কিসের? প্রিন্সিপালকে আমরা বিশ্বাস করতে বাধ্য করব। তোকে শুধু আমার পাশে থাকতে হবে। আমি জানি কিভাবে কি করতে হবে। চল আমার সাথে। তুই সত্যি এটা করবি? তোর ক্যারিয়ার রিস্ক হয়ে যেতে পারে। আমার ক্যারিয়ার নয়, সত্যটা আগে। তুই শুধু ব্যাকআপ দিবি। আমার কাজ আমি জানি। ফ্ল্যাশব্যাক শেষ হয় সেই দুর্নীতি শুভ ফাঁস করেছিল, যার কারণে আয়ন তার সততা এবং সাহসের উপর আস্থাশীল। অনেক বড় একটা ব্লান্ডার হতে চলেছে। কি ব্যাপার খুলে বল। শুভ, খুব সিরিয়াস ব্যাপার। তোর সাহায্য দরকার। আমার মনে হচ্ছে বড় কিছু একটাতে আমার স্ত্রী জড়িয়ে পড়েছে। তোর স্ত্রী? নদী আহমেদ, ক্যাম্পাসের সেই অহংকারী সিনিয়র? হ্যাঁ আমি জানি তোরা ওকে অপছন্দ করতিস, কিন্তু এখন সে আমার স্ত্রী, আর সে হয়তো বিপদে আছে। দেখ।
নদীর নীলোফার বেগম অ্যাকাউন্টের স্ক্রিনশট দেখালো। শুভ স্ক্রিনশট দেখতে দেখতে বলে, নীলুফার বেগম, বাহ, তোমার স্ত্রী ছদ্মনামে ইউনিভার্সিটির অ্যাডমিন নিয়ে লিখছে। আর সেই পোস্টগুলো, এইগুলো তো শুধু অভিযোগ নয়, এইগুলো গুরুতর কিছুর ইঙ্গিত মনে হচ্ছে। ঠিক তাই। আমাকে বল, এই ধরনের রহস্য ফাঁস করতে হলে প্রথম ধাপ কি হওয়া উচিত? প্রথম ধাপ হলো বিশ্বাস। তুই কি তোর স্ত্রীকে বিশ্বাস করিস? সে সত্যিই ষড়যন্ত্রের অংশ নয়, বরং শিকার। এটা নিশ্চিত তো? আমি নিশ্চিত না। তার অহংকার আর জেদের কারণে সে এখনও সব কিছু স্বীকার করছে না, কিন্তু আমি অনুভব করছি সে বিপদে আছে। আমি তাকে বিয়ে করেছি বাধ্য হয়ে, কিন্তু এখন আমি তার পাশে দাঁড়াতে চাই। তুই আমার পাশে থাকবি? তুই তো সাংবাদিক, তোর বুদ্ধি আর নেটওয়ার্ক ছাড়া আমি এগোতে পারবো না। তুই তো সেই কলেজ জীবন থেকেই সত্যের পক্ষে থাকিস। তোর স্ত্রী সিনিয়র হোক বা অহংকারী, যদি সে অন্যায়ের জন্য লড়ে থাকে তবে আমি তার পাশে থাকব। কিন্তু একটা কথা মনে রাখিস, এইসব হাই প্রোফাইল কেসে হাত দেওয়া খুব বিপজ্জনক। আমরা সাবধানে এগোবো। তোর স্ত্রীকে সব সত্য বলতে বলবি। এটাই চাইছিলাম। জানতাম তুই আমাকে ফেরাবি না, কিন্তু মনে রাখিস আমার পরিবার যেন এর আঁচ না পায়। তোর চিন্তা নেই। আর হ্যাঁ, বিয়ের কথা তো লুকিয়ে রাখলি, পার্টিটা কিন্তু বাকি রইল মিস্টার খান। আগে এই ঝামেলাটা মিটুক, তারপর জমিয়ে পার্টি দেব। তুই একটু বস, আমি 10 মিনিটের মধ্যে আসছি। কোথায় যাচ্ছিস? আমি যাচ্ছি না, বরং 10 মিনিটের মধ্যে আসছি। তুই কিন্তু যাস না, বস। মিনিট 20 পর শুভ ফিরে এসে টেবিলে বসে। কোথায় গিয়েছিলি? ছিলাম আশেপাশে। তোর বউ নদী আহমেদ, তাই তো? হ্যাঁ, তুই জানিস ওর নাম? জানি। এবার শোন, এই ব্যাপারে কিছু খবর আছে আমার কাছে। ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশনের বড় ধরনের কিছু ঘটেছে। কিছু ছাত্র এই ঘটনায় জড়িত। আর নদী? কারো কারো মতে নদী ছিল সেই গ্রুপের মাস্টারমাইন্ড। যদিও সরাসরি কোনো প্রমাণ নেই, তবে একটা সময় সে বেশ সক্রিয় ছিল, কিন্তু সে হঠাৎ চুপ করে গেল। গুজব আছে তাকে চুপ করিয়ে দেওয়া হয়েছিল। চুপ করিয়ে দেওয়া হয়েছিল? হ্যাঁ, কিছু ক্ষমতাধর ব্যক্তি চাপ ছিল হয়তো। এই দেখ, সে সময়কার কিছু পুরনো নিউজ ক্লিপ। তোর বউ একটা বড়সড় খেলার অংশ ছিল দোস্ত। ধন্যবাদ শুভ, খুব সাবধানে থাকিস। এই তথ্যগুলো এখন খুব স্পর্শকাতর। বুঝতে পারল নদী তাকে যা বলেছে তা পুরোপুরি বলেনি, আড়ালে আরও বড় কোনো রহস্য লুকিয়ে আছে। রাতের বেলায় হঠাৎই নদীর বাবা ফোন করে বলে, হ্যালো নদী, অর্পা কি তোর বাসায় গেছে? না তো বাবা, ও আমার বাসায় এলে তো আমি তোমাকে জানাতাম। কেন, কি হয়েছে? অর্পাকে খুঁজে পাচ্ছি না, বিকেল থেকে ওর ফোনও বন্ধ বলছে। কোথাও খুঁজে পাচ্ছি না। ওর কোনো বন্ধু, আমাদের আত্মীয় স্বজন সবাইকে ফোন করেছি, কিন্তু অর্পা কোথাও নেই। কি বলছো বাবা? অর্পা নেই? কোত্থেকে নেই? জানি না মা, বিকেল থেকে ওর ফোন বন্ধ। কলেজ থেকে বলল ও কলেজেও নাকি যায়নি। আমরা পুলিশকে খবর দিয়েছি, কি করব বুঝতে পারছি না। চিন্তা করো না, আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছি, তুমি টেনশন করো না। নদী ঘাবড়ে গেল। সে বুঝতে পারছে না কি করবে। আর নদীর কাছে এগিয়ে আসে। কি হয়েছে? কোনো সমস্যা? অর্পা নিখোঁজ, আমার বোনটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু এটা কিভাবে হলো বুঝতে পারছি না কিছু। শান্ত হও নদী। অর্পা কোথায় গিয়েছিল জানো কিছু? বাবা বলল কলেজের জন্য বের হয়েছিল বাসা থেকে, কিন্তু কলেজে নাকি যায়নি। কোথায় যেতে পারে অর্পা? জানি না, ও সব সময় বলতো কিছুদিন ধরে ওর একা থাকতে ভয় হয়, ও কোথাও যেতে পারে না। এটা নির্ঘাত কোনো ষড়যন্ত্র। আমার জন্যই হয়তো আমার বোনটা হারিয়ে গেল। তোমার জন্য কেন হবে? তুমি কিছু লুকাচ্ছ। তোমার বোন কি তোমার সেই গোপন কাজের ব্যাপারে কিছু জানতো? হয়তো, আমি জানি না। ও আমাকে বলেছিল সে কিছু লোককে ওর পিছু নিতে দেখেছে, আমি পাত্তা দেইনি। আর তুমি আমাকে একবারও জানাওনি কেন? এগুলো ও আমার বিয়ের আগে বলতো, আমার বিয়ে হওয়ার পর আর কখনো কিছু বলেনি। চিন্তা করো না, আমরা দুজন মিলে খোঁজ শুরু করব। এই নিখোঁজ হওয়াটা স্বাভাবিক নয়।
নদীর বিয়ের এবং অর্পা নিখোঁজ হওয়ার বেশ কিছুদিন আগে, রাত তখন প্রায় 9টা। নদী তার ঘরে বসে ল্যাপটপে কিছু গুরুত্বপূর্ণ কাজ শেষ করেছে। তার ঘরে নীরবতা ভেঙে দরজা কড়া নাড়ল অর্পা। তার চোখে স্পষ্ট আতঙ্ক। অর্পা, এখন কেন এসেছিস? আমি জরুরি কাজ করছি, তুই পরে আসিস, যা এখন। আপু প্লিজ শোনো, আমি খুব ভয়ে আছি। আমার না ভালো লাগছে না, আমার মনে হচ্ছে কি আমাকে ফলো করছে। ফলো করছে? কে ফলো করছে? তুই কি কোনো সিনেমার হিরোইন যে তোমাকে মাফিয়ারা ফলো করবে? এইসব নিয়ে ভাবিস না, বই নিয়ে বসে পড়াশোনা কর। এখন যা, বিরক্ত করিস না। আমি সিরিয়াস আপু, আজ বিকেল থেকে একটা কালো সেডান গাড়ি আমাদের বাসার গলি দিয়ে দুবার গেছে। আর কাল রাতেও ছাদে যেন কিসের একটা শব্দ হয়েছিল। আমি শিউলি কাকিমাকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তিনি বললেন হয়তো বিড়াল ছিল। শিউলি কাকিমা বলেছেন বিড়াল, আর বলছিস কে না কে মাফিয়া? তুই না এত কমিক পড়া থ্রিলার সিনেমা দেখা বন্ধ কর। তোর এখন একমাত্র কাজ হলো মন দিয়ে পড়াশোনা করা, কারণ সামনেই পরীক্ষা। তোর কাল্পনিক গল্প আমাকে শোনাতে আসিস না। আপু কিন্তু আরেকটা জিনিস মনে আছে, কয়েক সপ্তাহ আগে তুমি আমাকে যে পুরনো পেন ড্রাইভ দিয়েছিলে ব্যাকআপ রাখার জন্য? হ্যাঁ, দিয়েছিলাম। কেন, সেটা কি খারাপ হয়েছে? না, আমি ওটা দেখতে গিয়ে দেখি তাতে তোমার এনক্রিপ্টেড ফাইল। আমি কৌতূহলবশত ফাইলটা খোলার চেষ্টা করেছিলাম। আমি তো কোনো কোড জানতাম না, কিন্তু নামগুলো দেখা যাচ্ছিল। তাতে রৌফ আঙ্কেল, ট্রাস্ট রিপোর্ট আর একটা নাম দেখলাম, পিঙ্ক ডায়মন্ড। তুই এটা কি করলি? তোর এত সাহস হলো কিভাবে আমার কাজের ফাইলে হাত দেওয়ার? তোকে কে অনুমতি দিল? আমি দুঃখিত আপু, কিন্তু ওই নামগুলো দেখে আমার খুব অদ্ভুত লাগছিল। আর যখন থেকে আমি ফাইলটা দেখতে গেছি, আমার ল্যাপটপ কিছু উল্টাপাল্টা পপ আপ আসছে। মনে হচ্ছে কেউ যেন আমার সব অ্যাক্টিভিটি নজর রাখছে। নজর রাখছে? অবশ্যই নজর রাখবে, কারণ তুই একটা অপরাধ করেছিস। গুরুত্বপূর্ণ তথ্য না বলে দেখার চেষ্টা করেছি। শোন অর্পা, ওই ফাইলগুলো আমার একান্ত ব্যক্তিগত কাজ। তোর এই অতিরিক্ত কল্পনা আর বাড়াবাড়ি বন্ধ কর। আপু বিশ্বাস করো, আমার খুব ভয় করছে। আমার মনে হচ্ছে ওই লোকগুলো তোমার ফাইলগুলোর জন্য আমাকে ফলো করছে। ওরা হয়তো জানে আমি কিছু দেখেছি। এসব ফলো করার গল্প বানানো বন্ধ কর। ওরা জানে, ওরা কি জানে? ওরা জানে নদী আহমেদের বোন অর্পা আহমেদের মাথা খারাপ হচ্ছে। তোর যদি এত ভয় করে তাহলে চুপচাপ নিজের ঘরে থাক। আর আমার কাজে যদি আর একবার হাত দিয়েছিস তবে তার ফল ভালো হবে না। তোমার সেই বাচ্চামি সুলভ কৌতূহল তোর জন্যই বিপদ ডেকে আনবে। ঠিক আছে আপু, আমি আর কাউকে কিছু বলবো না। আমি ভেবেছিলাম তুমি অন্তত আমার কথা শুনবে। অর্পা কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেল। নদী ল্যাপটপ খুলে আবার কাজে মন দিল, কিন্তু তার মনটা খচখচ করতে থাকলো। সে মুহূর্তের জন্য ভাবলো পিঙ্ক ডায়মন্ড কোডটা অর্পা জানলো কিভাবে, কিন্তু পরক্ষণে তার মন তাকে বোঝালো অর্পা নিশ্চয়ই কোনো সিনেমা দেখে এমন কথা বলছে। নদী জানতো না তার এই ছোট্ট ভুল অর্পার জন্য বিপদ ডেকে আনবে। পরের দিন আয়ন ও নদী দুজনেই অর্পাকে খুঁজতে বের হয়। তোমার বন্ধু কি পারবে অর্পার খোঁজ বের করতে? চেষ্টা করবে, আমিও চেষ্টা করব, কিন্তু কতক্ষণ করতে পারবো কেন এভাবে বলছো কেন? জানি না, কিভাবে আর বলবো বলো। তুমি তো এখনো কিছু বিষয় গোপন রাখতে চাইছো। আমি বিশ্বাস করতে পারছি না এত বড় একটা জিনিস তুমি আমার কাছে গোপন করেছো। তুমিও তো আমাকে জোর করে বিয়ে করেছো, আমি কাকে বিশ্বাস করব? তোমার উদ্দেশ্য কি আমি জানি না। তুমি প্রতিশোধ নিচ্ছ না অন্য কিছু, তাও জানি না। প্রতিশোধ নিলেও কি তোমার বোনের জীবন তো এখানে জড়াতাম না। তোমার সাথে আমার টুকটাক ঝামেলা থাকলেও অর্পার সাথে তো নেই। আমি এতটা খারাপ নই যে অর্পার মতো বাচ্চা একটা মেয়ে সমস্যায় পড়েছে আর আমি হাত গুটিয়ে বসে থাকবো। এই সংকটের সময়ও তুমি আমাকে অবিশ্বাস করছো। তোমার অহংকার তোমাকে অন্ধ করে দিয়েছে নদী। যদি এটা আমার সেই কাজের ফল হয় তাহলে আমি জানি যারা আমাকে হুমকি দিয়েছিল তারাই হয়তো অর্পাকে তুলে নিয়ে নিয়েছে। হুমকি? কারা তোমাকে হুমকি দিয়েছিল? কয়েক মাস আগে আমাকে ফোন করা হয়েছিল, বলা হয়েছিল যদি আমি চুপ না করি তাহলে আমার পরিবারের ক্ষতি হবে। আমি ভয় পেয়ে আর কিছু বলিনি। তুমি একটা বোকা মেয়ে, এত বড় একটা ঝুঁকি কেন নিলে? এখন আমি বুঝতে পারছি
তোমার অহংকারের চেয়েও বড় একটা বিপদ আমাদের সামনে দাঁড়িয়ে আছে। তুমি কি আমায় সাহায্য করবে, নাকি এখনো আমার উপর প্রতিশোধের কথাই ভাবছো? অর্পা আমারও পরিবারের সদস্য। এখন আর অহংকার বা প্রতিশোধের সময় নয়, এখন শুধু টিকে থাকার সময়। আমরা একসঙ্গে এর মোকাবেলা করব। তোমার আমাকে বিশ্বাস করতেই হবে। নদীর কঠিন মুখ নরম হলো। সে এই প্রথম আয়নের চোখে শুধু জেদ নয়, সত্যিকারের উদ্বেগ দেখল। নদী বুঝতে পারল যে আয়ন এতটাও খারাপ মানুষ নয় যতটা সে ভাবছে। সন্ধ্যা গড়িয়ে রাত হয়েছে। বাইরে প্রবল বাতাসের শব্দ। আয়ন এবং নদী একটি পুরনো এবং নির্জন ক্লাব হাউসের কাছাকাছি তাদের গাড়ি পার্ক করেছে। এই ক্লাবটি রোফ এখন গোপনে ব্যবহার করে। আয়নের হাতে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্যারাবোলেটিক মাইক্রোফোন এবং লিসেনিং ডিভাইস আছে। তাদের লক্ষ্য রোফ আর তার সঙ্গীর কথাবার্তা শোনা, তাদের পরবর্তী পদক্ষেপ বুঝতে পারা, যেন এরাও সতর্ক হতে পারে, সঠিক পদক্ষেপ নিতে পারে। তুমি নিশ্চিত তো এই ডিভাইস কাজ করবে? ক্লাবটার দেওয়ালগুলো তো অনেক পুরো মনে হচ্ছে। এটা বিশ্ববিদ্যালয়ের প্রজেক্টের জন্য তৈরি হয়েছিল। সামান্য দেয়াল এটাকে আটকাতে পারবে না। শুভ নিশ্চিত করেছে রৌফ আর জামিল আজ এখানে বসার কথা। ওরা দুজনই ভাবছে ওরা এখন নিরাপদ, আর এটাই আমাদের সুযোগ। শুভ শুভ, তোমার সব কাজে কেন এই সাংবাদিক বন্ধুকে লাগবে? তুমি কি নিজে কিছু করতে পারো না? এখনো সেই জুনিয়র সুলভ নির্ভরতা? আমি জানি তুমি এটা না করলে তোমার মনে শান্তি আসবে না। তোমার এই অহংকারটা রেখে দাও নদী। এখন আমাদের জুনিয়র সিনিয়র খেলার সময় নয়। আমি শুভ টেকনিক্যাল ক্ষমতা ব্যবহার করছি, আর তোমার কাজ হলো চুপ থাকা এবং তথ্যগুলো বিশ্লেষণ করা। মনে রেখো আমরা দুজনই এখন একই নৌকার যাত্রী। ঠিক আছে, আমি আমার মুখ বন্ধ করছি। কিন্তু যদি সামান্য ভুল হয়, আয়ান তুমি জানো আমি কতটা জেদি। কি করতে পারি? আয়ন মাথা নাড়ল এবং মনোযোগ দিয়ে ডিভাইসের শব্দ শোনার চেষ্টা করলো। কিছুক্ষণ পর স্পিকারে অস্পষ্ট কিন্তু চিহ্নিত দুটি কণ্ঠস্বর শোনা গেল। একটি কণ্ঠ রফের, অন্যটি জামিলের। জামিল, তুমি নিশ্চিত করো কোনো প্রমাণ যেন না থাকে। ওই ফাইলগুলো আমার জন্য খুব বিপজ্জনক। আর অর্পা, ওই মেয়েটা। স্যার, আমি সব ঠিক করে দিব, কিন্তু অর্পার নিখোঁজ নিয়ে একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে না? যদি পুলিশকে ওরা জানায় তাহলে তো আমাদের বিপদ। ওরা পুলিশকে জানাবে না মেয়ে নিখোঁজ। এই কথা ছড়িয়ে গেলে ওদের তার মান সম্মান কিছু থাকবে না। ওটা ওদের মাথায় ভালো করে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কোনো সমস্যা হবে না। স্যার, আপনি যত সহজে বলছেন বিষয়টা এতটাও সহজ নয়। নদীর যেই জেদ, ও যদি বেঁকে বসে আর পুলিশকে জানায়। পুলিশ আমার হাতের মুঠোয়। অর্পাকে নিয়ে চিন্তা করো না। মেয়েটা এখন নিরাপদ হেফাজতে আছে। সে শুধু একটা নাম জানে, একটা কোড। সেই কোডটা আমার দরকার। অর্পাকে মারার কোনো ইচ্ছা নেই আমার। কাজ হয়ে গেলে ওকে আমি এমনিতেই ছেড়ে দেব। বাচ্চা মেয়ে একটা। এদিকে নদী রফ আর জামিলের কথা শুনে উত্তেজিত হয়ে উঠল। কোড? শুনছো? ও কোডের কথা বলছে। প্লিজ শান্ত থাকো, আমাকে শুনতে দাও। রফ আর জামিলের কথাবার্তা এখনো চলমান। আমার এখন টাকার চেয়ে ওই কোডটা জরুরি। আজ রাত 12টার মধ্যেই সব শেষ করতে হবে। কাল সকালে যেন কোনো সূত্র না থাকে। আমার আন্তর্জাতিক পাচারের কাজটা যেন না থামে। তোমার কাজ হলো সব কিছু রেডি রাখা। স্যার, কিন্তু সেই পিঙ্ক ডায়মন্ড নিয়ে কি হবে? পাচারটা কি সত্যিই হবে? অবশ্যই হবে। পিঙ্ক ডায়মন্ড কোডটা শুধু আমার জানা দরকার। ওই কোড ছাড়া আমার হিসেব গায়েব হয়ে যাবে। আর ওই কোডটা অর্পার কাছে আছে। তুমি দ্রুত অর্পাকে তৈরি করো। আজ শেষ চালান। এটা আমার জীবনের সবচেয়ে বড় চাল। সব কথা শুনে নদী আতঙ্কিত হয়ে ওঠে। পিঙ্ক ডায়মন্ড? আয়ান অর্পা ঠিকই বলেছিল। এই লোকগুলো শুধু দুর্নীতিবাজ নয়, ওরা আন্তর্জাতিক অপরাধী। আজ রাত 12টা আর পিঙ্ক ডায়মন্ড, এর মানে অর্পার কাছে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আছে যা ওরা টাকা পাচারে ব্যবহার করবে। রৌফ আমাদের এই বিয়েকে ঢাল হিসেবে ব্যবহার করছে, যাতে কেউ তার দিকে সন্দেহ না করে। ওরা ভাবছে আমরা একে অপরের সঙ্গে বনিবনা করতে পারবো না, তাই অন্য কোনো দিকে লক্ষ্য রাখতে পারবো না। ওরা ভাবছে আমার অহংকার আমাকে অন্ধ করে রেখেছে। আমি ওদের দেখাবো আমার জেদ কতটা ভয়ঙ্কর হতে পারে। ওরা আমাদের দুজনকেই নিজের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করেছে নদী। রৌফ মনে করে আমি দুর্বল আর তুমি অহংকারী। এটাই আমাদের জয় করার চাবি। আমরা
ওদের ধারণা ভুল প্রমাণ করব। জামিল, আমরা প্রথমে জামিলকে চাপ দেব। ও রৌফের চেয়েও বেশি ভীত। ওকেই আমাদের ফাঁদে ফেলতে হবে। ঠিক বলেছ। আমরা এখন এমন একটা চাল চালবো যা ওরা স্বপ্নেও ভাবেনি। চলো, এই ক্লাব হাউসের ভেতরে কি চলছে সেটা এখন দেখার বিষয় নয়। এখন আমাদের পরবর্তী চাল তৈরি করতে হবে। আয়ন ডিভাইসটি দ্রুত বন্ধ করে দিল। এখন সময় নতুনভাবে সব পরিকল্পনা করা। আয়ন এবং নদী গভীর রাতে ড্রয়িং রুমে বসে আছে। নদীর ল্যাপটপে তার পুরনো নির্ভর বেগম অ্যাকাউন্টের ফাইলগুলো খোলা। এই ফাইলগুলো ভালো করে দেখতে হবে। নদী, তোমার কাজটা কি ছিল আমাকে স্পষ্ট করে বলো। কোনো লুপহোল রাখা চলবে না। ইউনিভার্সিটির টেন্ডার আর নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটা বিশাল দুর্নীতি হয়েছিল। কয়েকজন সিনিয়র প্রফেসর আর অ্যাডমিনিস্ট্রেশনের হাই অ্যাপস এর পেছনে ছিল। অর্পাকে আমি কিছু তথ্য কপি করে রাখতে দিয়েছিলাম। অর্পার কাছে কি ছিল? শুধু কপির জন্য ওকে তুলে নেবে কেন? আমি শিওর না, কিন্তু অর্পা গত সপ্তাহে এই ফাইলগুলো দেখে আমাকে বলেছিল, আপু এই লোকগুলো কিন্তু শুধু টাকা খাচ্ছে না, এদের পেছনে আরও বড় কেউ আছে। বড় কেউ মানে কোনো রাজনৈতিক বা মাফিয়া কানেকশন? সম্ভবত আমি এই এনক্রিপ্টেড ফাইলটা খুলতে পারিনি। এটা একটা পাসওয়ার্ড প্রোটেক্টেড ডকুমেন্ট। আমার মনে হচ্ছে অর্পা হয়তো এই পাসওয়ার্ডটা জানে, অথবা এটা ওপেন করার চেষ্টা করেছিল। ঠিক আছে, এখন আমরা দুজন, আমার বন্ধু শুভ সাংবাদিক, সে এসব তথ্য নিয়ে কাজ করতে পারে, কিন্তু আমাদের প্রমাণের প্রয়োজন। এই ফাইলটা খোলো। তোমার অহংকার নিয়ে আমার খেলার সময় এখন শেষ। এখন আমার বোনের মতো একজনকে বাঁচানোর প্রশ্ন। আর তোমার সেই সিনিয়র অহংকার, আমার ধৈর্য সব একপাশে রাখো। আমি তোমাকে বিশ্বাস করছি, তুমি শুধু সত্যটা বলবে। আমরা স্বামী স্ত্রী না হই, অন্তত দুজন মানুষ হিসেবে এই লড়াইটা লড়ব। তুমি কেন এত সাহায্য করছো? এখনো তোমার প্রতিশোধের সুযোগ আছে। তুমি আমাকে পুলিশের হাতে তুলে দিতে পারো। ধন্যবাদ আয়ান, এই প্রথম আমি তোমার উপর ভরসা করলাম। পাসওয়ার্ড অর্পার কোনো প্রিয় মানুষের নাম হতে পারে। নাম, ডাকনাম, কোনো সংখ্যা, সব চেষ্টা করো। তারা দুজন মিলে ফাইল নিয়ে কাজ শুরু করলো এবং তাদের ফাঁকে ফাঁকে দুজন মধ্যকার দূরত্ব ধীরে ধীরে গলতে শুরু করলো। পরদিন আয়ন ও নদী একসাথে বের হয়ে ইউনিভার্সিটির সেই পুরনো প্রফেসর মিস্টার জায়ানের খোঁজ করতে গেল। মিস্টার জামান এই দুর্নীতির মূল হোতাদের একজন ছিল। এই গেস্ট হাউসে কেন? জামান স্যার তো এখন ইউনিভার্সিটিতে নেই। আমার কাছে খবর আছে, উনি এই শহরেই আছেন। উনি এখন ভয়ে লুকিয়ে আছেন। আমাদের বুঝতে হবে কেন তিনি চুপ। উনি একমাত্র চাবি। তারা দুজন গেস্ট হাউসের লবিতে অপেক্ষা করছে। মিস্টার জামান সিঁড়ি দিয়ে নামতেই নদী এগিয়ে গেল। জামান স্যার, আপনি কেমন আছেন? কি খবর আপনার? নদী, তুমি এখানে? তুমি আমার কাছে এসেছো কেন? চলে যাও, আমাকে একা থাকতে দাও। একা থাকতে চাইলেই কি পারা যায়? অপরাধ সবসময় ছায়ার মতো করে পেছনে পড়ে থাকে। আমার কাছে কি চাই তোমার? যত যাই করো, আমি কোনো কিছু জানি না। তা বলতে তো হবে না স্যার। আমার বোন নিখোঁজ, এর পেছনে কি আপনার কোনো হাত আছে? না না, আমার কোনো হাত নেই। আমি অনেক আগেই এসব থেকে সরে এসেছি। আমাকে জোর করা হয়েছিল। আপনাকে কে জোর করেছিল স্যার? আমাদেরকে খুলে বলুন। মেয়েটি এখন বিপদে, আমাদের সাহায্য করুন। বললাম তো আমি কিছু জানি না। এখনই এখান থেকে চলে যাও। স্যার, আমরা আপনাকে অনুরোধ করছি সাহায্য করার জন্য। দয়া করে আমাদের কঠোর হতে বাধ্য করবেন না। কি করবে তোমরা? তোমরা আমার কিছু করতে পারবে না। আমরা অনেক কিছুই করতে পারি। আপনার ভালো মানুষের পেছনের খারাপ মুখোশ উন্মোচন করে দিতে পারি। তোমরা আমাকে ভয় দেখাচ্ছ। ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমি অর্পার বিষয়ে কিছু জানি না। আপনি যদি কিছুই না জানেন, তাহলে নদীর বোনের নাম যে অর্পা, এটা কি করে জানলেন? মিস্টার জামান এবার সত্যি সত্যি ভয় পেলেন। বুঝতে পারলেন যে আর বেশিক্ষণ আয়ান নদীকে তিনি কথার জালে আটকে রাখতে পারবেন না। শুনুন স্যার, আমাদের বোকা বানানোর চেষ্টা করে লাভ নেই। আমাদের সত্যি করে সব কিছু খুলে বলুন, না হলে আপনার এই দুর্নীতির ফাইলগুলো আজ রাতে সংবাদ মাধ্যমে চলে যাবে। ফাইল? না প্লিজ, এমনটা করো না।
আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। তাহলে বলুন সব কিছুর পেছনে কে আছে? কে আমার বোনকে কিডন্যাপ করেছে? আমি তোমাদের বলছি সব। এসবের পেছনে বিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মিস্টার রৌফ আছেন। তিনি শুধু টাকা চান না, তিনি একটা বড় ক্ষমতাশালী গ্রুপের অংশ। আমাকে তারা ভয় দেখিয়েছে। রৌফ আঙ্কেল আমাদের পারিবারিক বন্ধু? হ্যাঁ, তিনিই। অর্পা হয়তো তার আসল উদ্দেশ্য জেনে গিয়েছিল। তিনি আমাকে বলেছিলেন যদি কেউ এই বিষয়ে মুখ খোলে তবে তার পরিবারকে শেষ করে দেয়া হবে। ধন্যবাদ স্যার, আপনি এই শহরে আর 1 মিনিটও থাকবেন না, চলে যান। নদী অবাক হয়ে যায়। মাইক্রোভয়েস ডিভাইস দিয়ে তারা দুটো গলার আওয়াজ পেয়েছিল, কিন্তু সেখানে একটা যে মিস্টার রৌফের সেটা নদী বা আইন তখন বুঝতে পারেনি। আমার বাবা মা রৌফ আঙ্কেলকে বিশ্বাস করেন। এই বিয়েও তো প্রায় তারই উদ্যোগেই হয়েছে। এটাই আসল খেলা। রৌফ শুধু তোমার বাবার বন্ধু নয়, সে চেয়েছিল তোমার বাবার ব্যবসা আর পরিবার সব নিজের নিয়ন্ত্রণে রাখতে, আর তুমি সেই পথে কাটাচ্ছিলে। তারা একটা কফি শপে বসে। নদী এখনও রৌফের ব্যাপারটা মানতে পারছে না। আমি বিশ্বাস করতে পারছি না রৌফ আঙ্কেল এত মিষ্টি ব্যবহার করেন, আর আমার বিয়েটাও তিনি কেন চাইবেন আমার জীবন নষ্ট করতে? রৌফ তোমাকে বিয়ে দিতে চেয়েছিল যাতে সে তোমাকে কাছ থেকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু সে জানতো না তার ফাঁদ তাকেই বিপদে ফেলবে। সে চেয়েছিল তুমি আমার স্ত্রী হয়ে ঘরে বসে থাকো, আর তোমার ফাইলগুলো যেন সে আর খুঁজে না পায়। তার মানে তুমিও এই ষড়যন্ত্রের অংশ হতে পারো? তুমি কি রৌফের লোক? নদী অবিশ্বাসী চোখে আয়নের দিকে তাকায়। নদীর মনের অবিশ্বাস আইনকে কষ্ট দেয়। এখনও অবিশ্বাস? আমি যদি তার লোক হতাম তবে আমি কেন তোমাকে সাহায্য করতাম? কেন তোমার বোনকে খুঁজতাম? কেন তোমাকে এত বড় তথ্য দিতাম? আমি এই বিয়ে ভাঙতে চাইনি, কারণ আমি জানতাম তোমার বাবা মায়ের ওপর চাপ পড়বে, আর আমি তোমার বাবার ব্যবসায়িক অংশীদার। আমার নিজের স্বার্থ জড়িয়ে আছে। আমার ভুল হয়েছে, আমি দুঃখিত। আমি এখনো আমার অহংকারী জেদি মনকে কন্ট্রোল করতে পারছি না। থাক, এখন আর ক্ষমা চাওয়ার দরকার নেই। তোমার সেই জেদ, সেই সাহস, সেটাই আমাদের এখন কাজে লাগবে। এখন থেকে আমরা একে অপরের শক্তি। আমাকে বলো, আমরা অর্পাকে কোথায় খুঁজতে পারি? অর্পা যেখানেই থাকুক, এই এনক্রিপ্টেড ফাইলটা যদি খুলতে পারি তবেই প্রমাণ হবে ফাইলটার পাসওয়ার্ড হতে পারে প্রমিস। অর্পা এই শব্দটা খুব ব্যবহার করত। চলো চেষ্টা করা যাক। তুমি এখন শুধু আমার বউ নও নদী, তুমি আমার সঙ্গী। এই বিপদ আমাদের এক করেছে। নদী হাসল। সে হাসিতে প্রথমবার অহংকার নয়, ছিল নির্ভরতা। তাদের এই সংকটের মধ্যেই একে অপরের প্রতি এক গভীর অনুভূতি তৈরি হতে শুরু করলো। সম্পর্কের ভিত্তি বদলাতে শুরু করলো অবিশ্বাস থেকে বিশ্বাসে, দ্বন্দ্ব থেকে ভালোবাসায়। আইন এবং নদী মধ্যরাতে ল্যাপটপে কাজ করছে। প্রমিস পাসওয়ার্ড ব্যবহার করে এনক্রিপ্টেড ফাইলটি অবশেষে খোলা গেছে। ফাইলটিতে মিস্টার রৌফের স্বাক্ষরিত কিছু গোপন লেনদেন ও চ্যাট লগ আছে। আয়নাটা খুলে গেছে, দেখো। রৌফ আর তার লোকজনের সব চ্যাট লগ। অর্পা ঠিকই বলেছিল, এই লোকগুলো শুধু দুর্নীতিবাজ নয়, ওরা একটা আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গেও যুক্ত। অবিশ্বাস্য, ইউনিভার্সিটির আড়ালে এত বড় অপরাধ। এখন আমরা এই তথ্য দিয়ে কি করব? পুলিশকে দিলে হয়তো রৌফ প্রমাণ গায়েব করে দেবে। ঠিক সেই মুহূর্তে নদীর ফোন বেজে উঠল আননোন নম্বর। নদী ভয়ে ফোনটা রিসিভ করে। হ্যালো? নদী আহমেদ, তুমি একটা বড় ভুল করছো। যা তোমার নয় তাতে হাত দিয়েছো। তোমার বোন যেখানে আছে তুমিও সেখানে যেতে চাও। অর্পা কোথায়? তাকে ছেড়ে দাও। তাকে পেতে হলে তোমার কম্পিউটার থেকে ওই ফাইলটা ডিলিট করো, নয়তো তোমার অহংকার আর জেদ তোমাকে বেশি দিন বাঁচিয়ে রাখতে পারবে না। তোমার স্বামীকে বাঁচানোর কথাটাও একবার ভেবে দেখো। কল কেটে গেল। নদী ফোনটা হাতে নিয়ে কাঁপছে। কি বলল? ওরা আমাদের দেখছে, ওরা ফাইল ডিলিট করতে বলেছে, ওরা অর্পাকে নিয়েও হুমকি দিয়েছে, আর তোমাকে হুমকি দিচ্ছে। ওরা শুধু ভয় দেখাচ্ছে। ওরা জানে না আমরা এখন ওদের থেকে এক ধাপ এগিয়ে। ফাইলটা এখনই আমার সাংবাদিক বন্ধু শুভকে পাঠাও। প্রমাণ আমাদের হাতছাড়া করা যাবে না। কিন্তু আয়ান, ওরা যদি তোমার ক্ষতি করে? ভয় পেলে চলবে না নদী।
এখন আমাদের সবচেয়ে বড় শক্তি হলো আমরা একসঙ্গে আছি। তোমার সেই জেদকে আবার জাগাও, এবার ভালো কাজের জন্য। ভয় পেও না, দেখিয়ে দাও তুমি সহজে হার মানবে না। সকালবেলা নদীর বাবা মা চিন্তিত মুখে তাদের ড্রয়িং রুমে এসেছে। মিস্টার রৌফ এসেছেন তাদের সাথে দেখা করতে। দুশ্চিন্তার ভান মুখে ফুটিয়ে রেখেছেন তিনি। নদী আর আয়ন সকালে এখানে এসেছে। অর্পার কোনো খবর নেই নদী, আমরা সবাই টেনশনে আছি। আর শুনছি তোমার নাকি কোনো পুরনো ঝামেলা আছে, যার জন্য এই ঘটনা ঘটেছে। রৌফ আমাকে বলল। হ্যাঁ নদী, তোমার আর আয়ানের জন্য আমি খুবই চিন্তিত। তুমি নাকি ইউনিভার্সিটির কিছু বাজে তথ্য নিয়ে ঘাটাঘাটি করছো, সেটা বন্ধ করো, এতে পরিবারের সমস্যা হচ্ছে। মিস্টার রৌফ, আমার ব্যক্তিগত ব্যাপারে আপনার এত চিন্তা কেন? এটা কেমন ধরনের বেয়াদবি নদী? তুমি রৌফকে নাম ধরে সম্বোধন করছো কেন? তিনি তোমার গুরুজন। বাদ দাও তো, ওকে কিছু বলো না। নদী আসলে ছোটো বোনের চিন্তায় কাতর হয়ে আছে। কাকে কি বলছে, কাকে কি বলা উচিত সেই বোধ হয়তো এখনও কাজ করছে না। ব্যাপার না, ঠিক হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। আঙ্কেল, আমরা এই মুহূর্তে অর্পাকে নিয়ে চিন্তা করছি। নদীর পুরনো কিছু ভুল বোঝাবুঝি ছিল, সেটা মিটিয়ে নিয়েছি। আমরা এখন একসঙ্গে যা করার করছি। একসঙ্গে যা করার করেছো মানে? কি করেছো তোমরা? সত্যি করে খুলে বলো। পুলিশকে আবার কিছু জানিয়ে দাওনি তো? আমাদের ভয় করছে বাবা। আন্টি রিল্যাক্স, টেনশন করার মতো কিছু আমরা করছি না, আপনি শান্ত থাকুন। মা, তোমরা প্লিজ রৌফ আঙ্কেলের কথায় কান দিও না। আঙ্কেল, আমার বোন নিখোঁজ, আর আপনি এসে আমাকে হুমকি দিচ্ছেন। আমি হুমকি দিচ্ছি? নদী, তুমি কিন্তু আমার মান সম্মান, নদী তুমি কিন্তু আমার অসম্মান করছো। আমি তোমাদের সাহায্য করতে এসেছি। আমি তো নিজেকে এই পরিবারের সদস্য মনে করি। আঙ্কেল, আপনার সাহায্যের দরকার নেই, আমরা নিজেদের কাজ নিজেরাই সামলাতে পারবো। আপনি বরং অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকুন। আপনার অফিসে মনে হয় এখন অনেক কাজ। অপমানে রৌফের মুখ লাল হয়ে গেল। সে বুঝতে পারল সে যেই গুটি চালতে এখানে এসেছিল সেটা এখন আর কাজে দেবে না। ঠিক আছে, আমি চললাম, কিন্তু এর ফল ভালো হবে না। তোমরা যদি আমার কথা না শোনো, তবে তোমাদের পরিবারের উপর আরও বড় বিপদ ঘনিয়ে আসবে। সেটা আমরা সামলে নেব, আপনাকে এত চিন্তা করতে হবে না। রাগে গজগজ করতে করতে রৌফ চলে গেল। বাবা মা নদীর দিকে অসহায়ভাবে তাকালেন। কি করছো তোমরা? নদী, রৌফ এত রেগে গেলেন? বাবা প্লিজ, আমাদের বিশ্বাস করো, যা করছি তা আমাদের পরিবারের ভালোর জন্যই। শুধু আমাদের সময় দাও। আঙ্কেল আন্টি, আমরা আপনাদের পরে সব জানাবো, আমাদের উপর বিশ্বাস রাখুন প্লিজ। নদী আর আয়ন নদীদের বাড়ি থেকে বেরিয়ে এলো। নদীর বাবা মায়ের চিন্তিত মুখ আর সহ্য করতে পারছিল না, কিন্তু এখনও সে ঘটনার আদি অন্ত কুলকিনারা করতে পারছে না। আয়ন এবং নদী একটি কফি শপে তাদের বন্ধু শুভর সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছে। শুভ এনক্রিপ্টেড ফাইলগুলো সংবাদ মাধ্যমে পাঠানোর ব্যবস্থা করবে। এমন সময় আয়নের ফোন বেজে উঠল। ফোনটি তার বাবা মায়ের ব্যবসায়িক অংশীদার মিস্টার জামিলের। আয়ন ফোন ধরে একটু দূরে সরে গেল। হ্যাঁ আঙ্কেল, বলুন। রয়্যার ট্রেডার্সের ফাইল কি তোমার কাছে আছে? কি বলছিলেন? আমার কাছে থাকবে কেন? আপনি বাবাকে জিজ্ঞেস করতে পারেন। কিন্তু রৌফ তো বললো তোমার কাছেই নাকি আছে। রৌফ আঙ্কেল, না না, তিনি এমন কথা কেন বলবেন? তিনি তো আমার সঙ্গে এই বিষয়ে কোনো যোগাযোগ করেননি। কিন্তু রৌফ তো বললো তোমার কাছেই। ফাইল? কোন ফাইল? আমি কিছুই জানি না। ঠিক আছে, আমি দেখছি। আয়ন ফোন রেখে ফিরে এলো। নদী তার দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে আছে। কার ফোন ছিল? মিস্টার জামিলের? তুমি আমার থেকে দূরে গিয়ে গোপন কথা বললে কেন? উনি এমনি ফোন করেছিলেন, কিছু ব্যবসায়িক ঝামেলা নিয়ে আলোচনা করছিলেন। রৌফের ব্যাপারটা জানতে চাইছিলেন। রৌফের ব্যাপারটা তুমি কি তাকে বলেছো যে আমরা ফাইলগুলো ওপেন করতে পেরেছি? তুমি আবার রৌফের দল থেকে টাকা খাচ্ছ না তো? নদী, কি বলছো তুমি? এইসব ফাইল হাতে থাকার পরেও তুমি আমাকে সন্দেহ করছো? সন্দেহ করব কেন? তোমার আমার বিয়েই যেখানে একটা ডিল, সেখানে কিভাবে বিশ্বাস করব? আর এখন তোমার বাবার ব্যবসায়িক বন্ধু তোমাকে গোপনে ফোন করেছে, ফাইলের কথা জানতে চাচ্ছে। এই জামিলের সাথে
রৌফের কথা শুনেছিলাম, ভুলে গেছো? এত সব দেখে তাহলে তুমিই বলো কিভাবে বিশ্বাস করব? আমি এত সহজে বিশ্বাস করতে পারছি না যে তোমার উদ্দেশ্য কেবল অর্পাকে বাঁচানো। হয়তো তুমি রৌফের কাছ থেকে টাকা নিয়ে সব তথ্য গায়েব করে দেবে। তোমার অহংকারী মনোভাবের কারণেই তুমি যখনই দুর্বল হও তখনই তুমি অন্যদের উপর দোষ চাপাও। তোমার ধারণা সবাই তোমার বিপক্ষে। আমি তোমার জন্য এত বড় ঝুঁকি নিচ্ছি আর তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না? বিশ্বাসের কোনো কারণ নেই। প্রথম দিন থেকেই তোমার সব কাজ ছিল রহস্যময়। তুমি আমাকে তোমার কাছে টেনে নিতে চাইছো যাতে আমি তোমার হাতের পুতুল হয়ে যাই। ঠিক আছে নদী, যথেষ্ট হয়েছে। যদি তুমি আমাকে বিশ্বাস না করো তাহলে আমি আর তোমার সঙ্গে এই কাজে নেই। একা লড়ো। আমি এই ফাইলগুলো শুভকে দেব, এরপর আমি সব কিছু থেকে সরে যাব। যাও যাও তুমি। তোমার মতো স্বার্থপরদের আমার দরকার নেই। আমি একা লড়তে জানি, সব সময় লড়েছি। তুমি যাও। আয়ন এক মুহূর্ত দাঁড়ালো, গভীর দৃষ্টিতে নদীর দিকে তাকালো। তার চোখে ছিল হতাশা আর রাগ। তারপর সে শুভকে ফাইলগুলো দেওয়ার জন্য দ্রুত হেঁটে চলে গেল। নদী সেখানে একা বসে অতিরিক্ত জেদের কারণে সে কাঁদতে পারল না, কিন্তু ভেতরে কষ্ট তাকে দুমড়ে মুচড়ে দিল। তাদের সম্পর্কে একটা ভুল বোঝাবুঝির কারণ ভেঙে গেল। পরের দিন নদী একা বাড়িতে বসে আছে। ফাইলগুলো ফাঁস হয়ে গেছে, সংবাদ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। নদীর বাবা মা ক্রমাগত ফোন করে চলেছেন। নদী জানে সে হয়তো আইনকে ভুল বুঝেছে, কিন্তু তার অহংকার তাকে ক্ষমা চাইতে দিচ্ছে না। হঠাৎ নদীর পুরনো সহপাঠী রিনা, যে নদীর সেই গোপন অ্যাকাউন্টের কথা জানতো, ফোন করলো। হ্যালো রিনা। নদী, তুই টিভি দেখছিস? রৌফ আঙ্কেলের নাম আসছে। কি করে হলো এটা? আমার স্বামী মানে আয়ান করেছে। শোন নদী, কাল রাতে আয়ন আমাকে ফোন করেছিল। সে জিজ্ঞেস করছিল রফ কি কখনো তার বাবার ব্যবসা বা তোর ব্যাপারে কোনো প্রশ্ন করেছে কিনা। আয়ান তোমাকে কেন ফোন করবে? সে জানতে চাইছিল তোর বাবা মা যেন রফকে কোনোভাবেই সন্দেহ না করেন, কারণ তোর বাবার সব ব্যবসায়িক তথ্য রফের হাতে যাচ্ছে। সে খুব টেনশানে ছিল। সে আমাকে বলেছিল নদী হয়তো আমাকে ভুল বুঝবে, কিন্তু ওর পরিবারের নিরাপত্তা আগে। সে সে এমন কথা বলেছে? হ্যাঁ, আর শোন, আয়ান তোর বাবাকে ফোন করে বলেছে তিনি যেন জামিল আঙ্কেলের কথা বিশ্বাস না করেন, কারণ জামিল আঙ্কেলও রফের লোক। তোর বাবার ব্যবসা বাঁচানোর জন্য সে নিজের নাম খারাপ করতেও রাজি ছিল। আয়ান তোকে নিয়ে খুব চিন্তা করে নদী। ফোন রাখার পর নদীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে বুঝতে পারল তার অতিরিক্ত অহংকার আয়নের সততা ও ভালোবাসাকে ঢেকে রেখেছে। ফলে আয়নের সততা নদীর চোখ এড়িয়ে গেছে। আয়নের গোপন কথোপকথনগুলো তার নিজের পরিবারকে রক্ষা করার জন্য ছিল, কোনো স্বার্থের জন্য নয়। নদী দ্রুত আয়নকে খুঁজতে শুরু করলো। হঠাৎ তার মনে হলো আয়ন হয়তো সেই কফি শপে থাকতে পারে। নদী সেখানেই পৌঁছে দেখল আয়ন কোনার টেবিলে একা বসে আছে, তার মুখে ক্লান্তি আর বিষণ্ণতা। আয়ান, তুমি কেন এসেছো? তোমার তো একা লড়াই করার কথা। আমি সরি। তোমাকে না বুঝে অনেক কষ্ট দিয়ে কথা বলে ফেলেছি। আমার ভুল, আমি বুঝতে পেরেছি। রিনা আমাকে ফোন করে সব বলেছে। তুমি আমার পরিবারের জন্য ঝুঁকি নিয়েছিলে, আর আমি তোমাকে ভুল বুঝেছি। আমার অতিরিক্ত অহংকার আমাকে ভুল করিয়ে দিল। তোমার অহংকার একদিন তোমাকে একা করে দেবে নদী। আমি তোমাকে ভয় দেখাচ্ছি না, সাবধান করছি। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি আসলে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম এই বিয়েটা যেমন তোমার কাছে প্রতিশোধের একটা অংশ, তেমনি অর্পার বিষয়টাও। প্রথম দিকে হয়তো কিছুটা প্রতিশোধের ইচ্ছা ছিল। তুমি আমাকে অপমান করেছিলে, কিন্তু যখন অর্পা নিখোঁজ হলো আর যখন দেখলাম তোমার ভেতরে একটা সৎ সাহসী মেয়ে লুকিয়ে আছে, তখন সেই ইচ্ছাটা মরে গেছে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি নদী। আমিও তোমাকে বিশ্বাস করতে চাই আয়ান। আমার সেই দুষ্টু বউয়ের মনটা এখন সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছে। আমার সঙ্গীর প্রয়োজন। তুমি আমার পাশে থাকবে সব সময়। আমাদের সামনে এখন সবচেয়ে বড় বিপদ, কিন্তু আমরা একসঙ্গে থাকলে কেউ আমাদের হারাতে পারবে না। তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। সেই মুহূর্তে তাদের মধ্যকার ভুল বোঝাবুঝি সব দেওয়াল ভেঙে যায়। তাদের সম্পর্ক এখন অহংকার বা বাধ্যবাধকতা নয়, বরং গভীর বিশ্বাস ও ভালোবাসার।
রাতে নদী টেনশনে অস্থির। আয়ন তাকে শান্ত করার চেষ্টা করছে। শুভ তার সোর্স লাগিয়ে অর্পাকে খোঁজার চেষ্টা করছে। আয়নও সোর্স লাগিয়েছিল অর্পার খোঁজে, কিন্তু অনেক দিন হয়ে গেল এখনও অর্পার কোনো খোঁজ পাওয়া যায়নি। কেউ জানে না রফ অর্পাকে কোথায় লুকিয়ে রেখেছে। সময়ের সাথে নদীর অস্থিরতা বাড়ছে বই কমছে না। আমি এইসব মেনে নিতে পারছি না আয়ান। আমার জেদ, আমার অহংকার সব কিছুই হয়তো অর্পাকে বিপদে ফেলেছে। আমি যদি সেদিন চুপ করে যেতাম তাহলে অন্তত আমার বোনটা বেঁচে যেত। শোনো নদী, তুমি চুপ করলে আজ হয়তো অর্পা নিখোঁজ হতো না, কিন্তু রফের এই অপরাধ চলতেই থাকতো। কিছু কিছু জায়গায় তোমার জেদটা খারাপ নয়, তবে হ্যাঁ, তুমি তোমার এই জেদকে অবশ্যই ভুলভাবেও ব্যবহার করেছ। তুমি ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়তে চেয়েছিলে, কিন্তু ন্যায় করতে গিয়ে অনেক ভুলও করেছ। কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি খুব দুর্বল। আমি একা কিছু করতে পারবো না। আমার সেই অহংকার আর জেদ এখন নেই। এখন আমার সারাক্ষণ ভয়ে বুক কাঁপে। ভয়ের কারণ আছে, কিন্তু তুমি একা নও। তোমার অহংকার তোমাকে এই লড়াই শুরু করতে শিখিয়েছিল, আর এখন তোমার ভালোবাসা আর আমার বুদ্ধি একসঙ্গে আমাদের জিততে শেখাবে। সত্যি বলছো? 100 বার সত্যি বলছি। এবার একটু টেনশনটা কমাও, নইলে অসুস্থ হয়ে যাবে। আমি জানি না কি হবে, কিন্তু তুমি পাশে আছো দেখে আমি সাহস পাচ্ছি। আমার সেই দুষ্টু বউ ইমেজটা বোধহয় এখন সত্যিকারের সঙ্গীটাকে বদলাচ্ছে। আমি দুষ্টু বদমেজাজি বউয়ের খোলস বদলে ভালো বউ হচ্ছি। বদলাক, আমি জানি আমার এই সঙ্গীত যতই বদনাম বদমাইশদের ঠিকই ওদের হারিয়ে দেবে। এবার চলো প্ল্যানটা ফাইনাল করি, অর্পাকে ফিরিয়ে আনতেই হবে। নদীর অহংকার এবার আত্মবিশ্বাসে পরিণত হচ্ছে। সে বুঝতে পারছে আয়ন তাকে ভালোবাসতেও শুরু করেছে। নতুন সম্পর্ক এখন নতুন এক মোড়ের দিকে। আয়ন এবং নদী মধ্যরাতে তাদের রুমে বসে আছে। বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে। ল্যাপটপে তখনও খোলা আছে ইনক্রিপ্টেড ফাইলের শেষ চ্যাট লগটি। আজ রাতে শেষ চালান কোড পিঙ্ক ডায়মন্ড। নদী বলে, পিঙ্ক ডায়মন্ড কোডটা কিছুতেই মাথা থেকে যাচ্ছে না আয়ান। এটা তো কেবল কালো টাকা নয়, এটা অন্য কিছু। এত ঝুঁকি নিয়ে কিসের পাচার? এটাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নদী। রূপ শুধু টাকা চায় না, সে ক্ষমতা চায়। আমার মনে হয় এই পাচার কেবল মূল্যবান দ্রব্যের নয়, হয়তো কোনো অতি গোপন তথ্য যা এই দেশের অভ্যন্তরীণ কোনো ইস্যুর সাথে জড়িত। অর্পা সম্ভবত সেটাই জেনে গিয়েছিল। কিন্তু জামিলকে বিশ্বাস করা কি ঠিক? আমার কাছে তো এটা বোকামি হচ্ছে। সে রৌফের লোক, সে সহজেই তোমাকে ফাঁদে ফেলতে পারে। আমাদের প্ল্যানটা কি সত্যিই কাজ করবে? জামিল এখন রৌফের ভয়ে ভীত। সে রৌফকে রক্ষা করার চেয়ে নিজের জীবন বাঁচাতে বেশি আগ্রহী। আর তুমি যে তার সামনে আমাকে ধমক দিলে, তাতে তার সন্দেহটা আরও দৃঢ় হয়েছে যে তুমি আর আমি এখনও আলাদা। সে ভাবছে আমি রৌফকে বাঁচাতে পারি, আর রৌফ বেঁচে গেলে সেও বেঁচে যাবে। এই ভুল বিশ্বাসই আমাদের অস্ত্র। আমি তোমার উপর পুরোপুরি ভরসা করতে চাই আয়ান, তবুও আমার অবচেতন মন বারবার আমাকে বলছে সাবধান, কাউকেই বিশ্বাস করো না। আমি এত জেদি কেন বলো তো? তোমার জেদ তোমাকে খারাপ পরিস্থিতির বিরুদ্ধে লড়তে শিখিয়েছে। তুমি শুধু সেই জেদটাকে ভালোবাসায়, বিশ্বাসে আর ন্যায়ের পথে প্রবাহিত করো। তুমি দুর্বল নও নদী, তুমি অত্যন্ত শক্তিশালী। তোমার সেই জেদটা এখন আমার শক্তি। আমরা এই ঝুঁকি নেবই, কারণ অর্পাকে ফিরিয়ে আনার এটাই একমাত্র সুযোগ। অর্পার কোনো ক্ষতি আমরা হতে দিতে পারি না। তোমার কি মনে হয় রৌফ অর্পার সাথে কি করতে পারে? আমার মনে হচ্ছে রূপ অর্পাকে কখনোই ছাড়বে না। অর্পাকে মুক্ত করা মানেই ওর জন্য খাল কেটে কুমির আনার মতো। অর্পাকে মেরে ফেললেও ওর লস হবে, যেহেতু ওর মানব পাচারের সাথে জড়িত। রূপ হয়তো অর্পাকে পাচার করে দেওয়ার কথা ভাবছে। এতে ওর এক ঢিলে দুই পাখি মারা হবে। আমার বোনটাকে চিরতরে হারিয়ে ফেলতে হবে? এটা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। নদী প্লিজ শান্ত হও। অর্পার কোনো ক্ষতি আমি হতে দেব না, আমাকে ভরসা করো। তুমি জানো আমাদের বাসরাতে আমি তোমাকে ঘৃণা করেছিলাম, আর এখন মনে হচ্ছে তোমাকে ছাড়া এই লড়াইটা আমি কিছুতেই লড়তে পারবো না।
যদি তোমার কিছু হয় আয়ান, তাহলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। চুপ করো, আমরা দুজন দুজনের ছায়া হয়ে থাকব। চলো এবার জামিলের সঙ্গে দেখা করার জন্য তৈরি হই। আমাদের অভিনয়টা যেন একদম পারফেক্ট হয়। মনে রাখবে, তুমি আমার উপর প্রচণ্ড বিরক্ত। তুমি চাইছো আমি রৌফের কাছে গিয়ে এই ঝুট ঝামেলা মিটিয়ে দেই। ঠিক আছে, আমি আমার জীবনের সেরা অভিনয়টা করব। তোমার উপর প্রচণ্ড ক্ষিপ্ত থাকার অভিনয়, কিন্তু তুমি যেন আমাকে আবার ভুল বোঝো না। কোনো ভুল বোঝাবুঝি নয়। এখন থেকে আমি শুধু অর্পার মুক্তির দিকেই এগোতে যা করার করব। আইন এবং নদী এক নিরিবিলি রাস্তার পাশে জামিলের গোপন অফিসের সামনে পৌঁছালো। তাদের ভেতর প্রবেশ করার আগে নদীর মুখমণ্ডল কঠিন, আইনের চোখে উদ্বেগ। মনে রেখো, 12টার আগে আমাদের অর্পার অবস্থান জানতে হবে। আমরা যেন বেশি দেরি না করি। আমি জানি তুমি প্রস্তুত। প্রস্তুত, চলো। তারা ভেতরে প্রবেশ করলো। জামিল তার অফিসে অস্থিরভাবে পায়চারি করছিল। আয়নকে দেখে সে আতঙ্কিত হলো। আয়ান, তুমি এখানে? কি সর্বনাশ করছো তুমি? শুভ সব ফাইল ফাঁস করে দিয়েছে। রূপ সাহেব তো তিনি আমাকেও শেষ করে দিবেন। সব ফাঁস করিনি, যা করেছি তা কেবল 50%। আরও 50% বাকি আছে। যদি চান যে বাকি ফাইলগুলো ফাঁস না হোক, তাহলে সত্যি করে বলুন রৌফের কাছে কেন এই ফাইলগুলো এত গুরুত্বপূর্ণ, আর কেন অর্পাকে আপনারা আটকে রেখেছেন। জামিল কিছু বলছে না, সে চুপ করে আছে। নদী তার নীরবতা সহ্য করতে পারছে না, চেঁচিয়ে ওঠে। মিস্টার জামিল, মুখ বন্ধ করে রেখে লাভ নেই, বরং ক্ষতি আছে। আপনারা কি মনে করেন আমরা বাচ্চা মানুষ? আর আমার বোনকে গায়েব করে দিয়েছেন। আপনাদের ছেড়ে দেব এটা ভাবার কোনো কারণ নেই। আমার একটা ফোনে খেলার পাশা পাল্টে দিতে পারে। নদী, এটা আমাদের বিষয়টা বোঝার চেষ্টা করো। চুপ, একদম চুপ। বোঝাবুঝির কিছু নেই। এখনই আপনার খেলা শেষ করছি। আয়ান, তুমি কেন বসে আছো? এক্ষুনি শুভকে একটা ফোন করো। তোমার কাছে কি আসল ফাইল আছে? মানে শুভ যেটা ফাঁস করেছে সেটা কি তোমার কাছে ছিল? না, ওগুলো শুভই জোগাড় করেছে। তবে সে আমাকেও জানিয়েছিল এসব করবে। আসল এনক্রিপ্টেড ফাইল এখনও আমার আছে। আমি আপনাকে আর রূপ সাহায্য করতে পারি। আমরা চাইলেই বাকি ফাইলগুলো ফ্লাশ হওয়া থেকে আটকাতে পারি, এবং যেগুলো ফাঁস হয়েছে সেগুলোর জন্য হওয়া ইনকোয়ারি থেকেও আপনাদের বাঁচাতে পারি। কিন্তু আমার একটা শর্ত। অর্পাকে ফিরিয়ে দিতে হবে, নয়তো আমি তোমাদের সব ফাইল ফাঁস করে দেব। শান্ত হও তোমরা, এমন কিছু করো না, আমি বলছি সব। প্লিজ শান্ত হও। তাহলে বলুন অর্পা কোথায়? ঠিক আছে, রূপ অর্পাকে নদীর ঘাটে যে তার ফার্ম হাউসের আছে সেখানে রেখেছে। কারণ আজ রাতে 12টায় পাচার হবে পিঙ্ক ডায়মন্ড। অর্পা হয়তো সেই পাচারের চাবি ছিল। পিঙ্ক ডায়মন্ড মানে কি? শুধু টাকা? না, এটা একটা অত্যন্ত মূল্যবান হীরা, যার ভেতরে গোপন চিপ আছে। ওই চিপে রূপ দেশের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আন্তর্জাতিক অপরাধীদের কাছে পাঠাচ্ছে। এর বিনিময়ে রূপ অনেক টাকা পাবে। অর্পা সেই চিপের পাসওয়ার্ড বা অবস্থান জানতো। অর্পা কিভাবে জানতো এসব? একদিন নদীদের বাড়িতে রূপকে এই ব্যাপারে ফোনে কথা বলতে শুনে ফেলেছি অর্পা। রূপ তখন ফোনে চিপের পাসওয়ার্ড শুনে নিয়েছিল। হীরা আর চিপ, এই রৌফ কত কিছুর সাথে জড়িত। সেসব এখন ভাবার বিষয় নদী। মিস্টার জামিল, আপনি রৌফকে ফোন করে বলুন বাকি ফাইলগুলো আমি নিয়ে আসছি, কিন্তু প্রথমে অর্পাকে আমার হাতে তুলে দিতে হবে। এরপর তিনি ফাইলগুলো পাবে। রাত 12টায় নদীর ঘাটে আমি পৌঁছে যাব। কিন্তু যদি অর্পার কোনো ক্ষতি হয় জামিল, আপনার রূপ স্যারও বাঁচতে পারবেন না। জামিল দ্রুত রফকে ফোন করতে যায়। আইন নদীকে টেনে বাইরে নিয়ে এলো। হীরা পাচার, চিপ, এটা আমরা যা ভেবেছিলাম তার চেয়ে অনেক বড় ষড়যন্ত্র হতে চলেছে আয়ান। তোমার উপর ভরসা না করলে আজ আমরা জানতেই পারতাম না এত সব। এখন আর হাতে সময় নেই। রাত 12টা বাজতে আর মাত্র 1 ঘন্টা বাকি। নদীর ঘাটটা খুব নির্জন, এটা আমাদের জন্য ফাঁদও হতে পারে। তুমি এখন কি করবে নদী? আমি তোমার সঙ্গে থাকব, কিন্তু আমরা একা যাব না। আমি এখন কিছু পুরনো বন্ধুদের ডাকার ব্যবস্থা করছি, যারা আমাকে অন্ধের মতো বিশ্বাস করত। আমরা একটা ব্যাকআপ টিম তৈরি করব।
তোমরা সাংবাদিক বন্ধু শুভকেও খবর দাও। এটাই তো আমি দেখতে চেয়েছিলাম নদী, তোমার সাহস। চলো, আর 1 মিনিটও দেরি নয়, আমাদের শেষ লড়াই শুরু। তারা দুজন একসঙ্গে ছুটে চলো। এখন কফিনে শেষ পেরেকটা মারতে চাই। রাত 11:40। রৌফের ফার্ম হাউসের কাছাকাছি নদীর ঘাট, ঘন অন্ধকারে ডুবে আছে চারিদিক। এতক্ষণ টিপটিপ বৃষ্টি পড়ছিল, এখন থেমে গেছে, কিন্তু হাওয়া থমথমে। দু একটি মালবাহী নৌকার আবছা কাঠামো দেখা যাচ্ছে। আইন এবং নদী একটি পুরনো গাছের আড়ালে লুকিয়ে আছে। নদীর পাশে তার পুরনো ক্যাম্পাসের কয়েকজন বিশ্বস্ত বন্ধু লুকিয়ে আছে। দূরে শুভর টিম ক্যামেরা সহ প্রস্তুত। আয়নের কাছে একটা খেলনা ওয়াকিটকি, যেটা সে জমিলার সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহার করেছে। আয়ান, আর মাত্র 20 মিনিট। ওরা অর্পাকে আনবে তো? আমার খুব ভয় করছে, যদি এটা ফাঁদ হয়। ফাঁদ হোক বা না হোক, আমাদের যেতে হবে। রৌফ টাকা আর ক্ষমতা ছাড়া কিছু বোঝে না। সে হয়তো বিশ্বাস করেছে আসল ফাইলটা আমার কাছে। আমরা তার দুর্বলতাকে ব্যবহার করছি। মনে রেখো, তোমার বন্ধুরা আমাদের ব্যাকআপ, কিন্তু প্রথমে আমাদের দুজনকেই যেতে হবে। ঠিক আছে, কিন্তু তুমি কোনো হিরোগিরি দেখাবে না, তুমি শুধু কথা বলবে। আমি শুধু অর্পাকে চাইব, আর রৌফ চাইবে ফাইল। এখন যাও, তোমার বন্ধুদের বলো, যদি 1 মিনিটের মধ্যে আমি অর্পাকে নিয়ে ফিরে না আসি, তবে যেন ওরা ঘাটে এসে হামলা করে। নদী দূরত্ব গিয়ে তার বন্ধুদের শেষ নির্দেশনা দিল এবং ফিরে এলো। ওরা প্রস্তুত, শুভ ক্যামেরা অন করে দিয়েছে। চলো তাহলে। আয়নার নদী ধীরে ধীরে ঘাটের দিকে এগিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই তারা মিস্টার রৌফ এবং তার 2 সন্ত্রাসী দেহরক্ষীর মুখোমুখি হয়ে যায়। তাদের মাঝে অর্পাকে দেখা গেল, যার হাত মুখ বাঁধা। অর্পা এখন অজ্ঞান। আহ, আয়ান খান আর আমার প্রিয় নদীর মেয়েটা, আমি জানতাম তোমরা আসবে। ফাইলটা কোথায়? ফাইল পরে, আগে অর্পা, তাকে ছেড়ে দিন। তোমার সাহসটা একটু বেশি হয়ে যাচ্ছে না আয়ান? তুমি আমাকে আদেশ করছো? ভুলে যেও না, তোমার স্ত্রী আর পরিবারের নিরাপত্তা এখনো আমার হাতে। আমার পরিবার? আপনি আমার বাবাকে ঠকিয়েছেন, আপনি আমার বোনকে অপহরণ করেছেন, আপনি আমাদের পরিবারের বন্ধু ছিলেন না, আপনি ছিলেন একটা কালো ছাপ। তোমার অহংকার এখনো কমেনি দেখছি। শোনো নদী, তোমার জন্যই এই ঝামেলা। আমি চেয়েছিলাম আমার যত অনৈতিক কর্মকাণ্ড গোপনে চলুক, কিন্তু তুমি আমার ব্যবসার পথেই কাটা হয়ে দাঁড়ালে। এইসব কথা এখন মূল্যহীন। আপনার লোকজনকে বলুন অর্পার বাঁধন খুলতে। ফাইল আমি দিয়ে দিচ্ছি, আপনারা অর্পাকে ছেড়ে দিন। চালাকি করছো? ফাইলটা হাতে না পাওয়া পর্যন্ত অর্পাকে আমি কিছুতেই ছাড়বো না। ফাইলটা নিয়ে এসো। অপেক্ষা করুন, ফাইলটা এনক্রিপ্টেড। এর পাসওয়ার্ড অর্পার কাছে আছে। পিঙ্ক ডায়মন্ডের চিপটা কোথায় লুকিয়ে আছে সেই তথ্য অর্পার কাছে। আমি আপনাকে ফাইল দেব, কিন্তু অর্পাকে আমার কাছে দিন। আমি তাকে নিয়ে গিয়ে ফাইল ডিক্রিপ্ট করে দেব। ডিক্রিপ্ট না, আমার কাছে সময় নেই। পাসারের নৌকা তৈরি। রৌফ গার্ডের দিকে ইশারা করতে গার্ডরা ফাইলটা জোর করে আদায় করার জন্য আয়নের দিকে এগিয়ে আসতে থাকে। দাঁড়াও, যদি আয়নের কিছু হয় মিস্টার রৌফ, আপনি জানেন না আমি কে। আমি আপনাকে ছাড়বো না। আমি জানি তুমি কে। তুমি একটা অহংকারী মেয়ে, যার জেদ ছাড়া আর কিছুই নেই। তুমি আমার কিছুই করতে পারবে না। আমি আপনাকে আপনার সবচেয়ে মূল্যবান জিনিস থেকে বঞ্চিত করব। পিঙ্ক ডায়মন্ড চিপটা অর্পার কাছে নেই, সেটা আমার কাছে। অর্পা আমাকে দিয়েছিল। নদী, কি বলছো তুমি? তুমি চুপ করো, আমি এসব ঝামেলার চাই না। রৌফের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, চিপটা আমার কাছে, কিন্তু আমি সেটা যেন অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায় তার জন্য টাইমার সেট করে রেখেছি। আমার হাতে 5 মিনিট সময় আছে। যদি অর্পাকে না ছাড়েন তাহলে আমার কিন্তু আর কিচ্ছু করার থাকবে না। মিথ্যা, তুমি মিথ্যা বলছো। বডিগার্ড, নদীকে ধরো। যখন বডিগার্ড নদীকে ধরতে এগিয়ে আসে, ঠিক তখনই আইন বিদ্যুৎ গতিতে বডিগার্ডের উপর ঝাঁপিয়ে পড়ে। একই সময়ে নদীর বন্ধুরা পেছন থেকে বেরিয়ে এসে বাকি গার্ডদের উপর আক্রমণ করে। সংঘাত শুরু হয়ে যায়। নদী অজ্ঞান অর্পার কাছে ছুটে যায়। অর্পা, অর্পা, চোখ খোল বোন, চোখ খোল না প্লিজ। এই অর্পা, আমার কথা শুনতে পাচ্ছিস বোন? কথা বল, চোখ খোল বোন আমার। আয়ান, অর্পা চোখ খুলছে না, কথাও বলছে না। তুমি অর্পাকে নিয়ে পালাও, আমি আসছি। এসবের মাঝখানে হঠাৎ রৌফ রিভলভার বের করে।
আমি তোমাদের দুজনকেই শেষ করে দেব, কাউকেই ছাড়বো না। যার কাছেই থাকুক আমার ফাইল আমাকে ফিরিয়ে দাও। ফাইল? ফাইল তো আমার কাছে নেই। আমার সাংবাদিক বন্ধু শুভ এই ফাইলগুলো সব এতক্ষণে ফাঁস করে দিয়েছে। আমি যদি শেষ হয়ে যাই তাহলে তোমাকেও শেষ করে দেবে আয়ান। তোমাকে মরতে হবে আয়ান, আর কোনো অপশন নেই। ঠিক সেই মুহূর্তে আড়াল থেকে শুভর সাংবাদিক টিম বের হয়ে এলো। তাদের ক্যামেরায় ফ্ল্যাশ জ্বলছে। মিস্টার রফ, আমরা সাংবাদিক, আপনার সব অপরাধের প্রমাণ আমাদের হাতে। না, এভাবে আমি শেষ হতে পারি না, কিছুতেই না। আমি কাউকেই ছাড়বো না। নদী অর্পাকে নিয়ে নিরাপদ স্থানে চলে যায়। এদিকে আয়ন রফকে চাপটে ধরে যেন রফ পালাতে না পারে। ততক্ষণে পুলিশও সেখানে এসে পৌঁছেছে। আয়নের কথা পরিকল্পনা নিখুঁতভাবে সফল হয়েছে। রফকে পুলিশ ধরে নিয়ে যায়। তার সকল অপরাধের প্রমাণ এখন পুলিশের হাতে আছে। পরের দিন হাসপাতালে অর্পা সুস্থ। আয়ন এবং নদী পাশাপাশি বসে আছে। তুমি অবিশ্বাস্য আয়ান, তুমি জামিলকে চাপে ফেলে রোফকে পুলিশের হাতে তুলে দিলে, সাথে আমার বোনটাকেও বাঁচালে। তুমি আমাকে আমার পরিবারকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখেছিলে। তুমিও তো কম যাও না মিসেস খান। তুমি যখন রোফকে বললে সব ফাইল তোমার কাছে আছে, তখন তুমি জানো না সেই মুহূর্তে ভয়ে আমার দম বন্ধ হয়ে গিয়েছিল। আমার অহংকার জেদ কখনোই আমাকে ভয় পেতে শেখায়নি, কিন্তু তোমাকে হারানোটা আমি আর সহ্য করতে পারতাম না। তুমি আমাকে অনেক বদলে দিলে আয়ান, অনেক কিছু শিখিয়েছো তুমি আমাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যা শিখিয়েছো তা হলো মানুষকে বিশ্বাস করা, ভরসা করা। আমাদের বিয়েটা হয়েছিল বাধ্যবাধকতার চাদরে, কিন্তু এই কটা দিনে তুমি আমার সেই অহংকারী জেদি বউ থেকে সত্যিকারের সঙ্গী হয়ে উঠেছ। আমাদের সম্পর্কের শুরুটা ভুল ছিল, কিন্তু শেষটা নয়। আমাদের শেষ নয় আয়ান, এটা আমাদের নতুন শুরু। আমি আমার সব অহংকার তোমার কাছে জমা দিলাম। এখন থেকে আমি এক নতুন মানুষ হিসেবে নিজেকে গড়ব, আর সব সময় আমি তোমার পাশে থাকব। এখন থেকে আমাদের জীবন শুধু অভিনয় হবে না নদী, এখন থেকে শুধু ভালোবাসা থাকবে। আর হ্যাঁ, তোমার সেই জেদটা যেন হারিয়ে না যায়, কারণ এই জেদি বউটাকেই আমি ভালোবাসি। আমার এই জুনিয়র স্বামীও আমার কাছে স্পেশাল। আর তুমি আমার অহংকারী জেদি দুষ্টু নাক উঁচু সিনিয়র বউ। তো দর্শক, আজকের গল্পটির থেকে এখানেই বিদায় নিচ্ছি, আর অপেক্ষা করুন পরবর্তী গল্পের জন্য। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।